ফাইন, তাহলে আমাকে সেকেন্ড পার্ট আমরা শুরু করছি। সেকেন্ড পার্টের মধ্যে হচ্ছে আমরা পড়বো যে আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন অ্যান্ড ফাংশন অফ প্রোনাউন, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এখান থেকে আমাদের সবচেয়ে মাথা খারাপ করা কিছু টপিক আছে, এবং এই টপিকগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। তো তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা সেকেন্ড পার্টে একটু আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে ফাইন, তাহলে চলো আমরা ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাবো। একটু স্লাইড চেঞ্জ একটু দেন তোমাকে। তোমাদেরকে ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি। তোমরা জয়েন করছো বিভিন্ন জায়গা থেকে। ক্লাসের ফার্স্টে আমরা যেটা করছি, আমরা নাউন নিয়ে একদম আদ্যপান্ত, মানে নাউনের যত মানে যা কিছু ছিল নাউনের আমরা সব কিছু কমপ্লিট করেছি, এবং এর বাইরে কিছুই লাগবে না তোমাদের, এর বাইরে কিচ্ছু লাগবে না। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোনাউন নিয়ে যা যা আছে, প্রোনাউন নিয়ে। এবার আসো প্রোনাউনের যে টপিকটা, সেটা হচ্ছে তোমাদের কাজ হবে প্রোনাউনের এই একটা চার্ট দেখা যাচ্ছে। দেখো, প্রোনাউনের একটা চার্ট দেখা যাচ্ছে। এই চার্টটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তোমাদের তো স্লাইড দিয়ে দিব, চার্টটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। এটা স্কুল কলেজ থেকে তোমরা দেখে আসতেছো, মানে নট নেসেসারিলি যে এই এখনই হবে, ব্যাপারটা এমন না, বা আজকে প্রথমবার দেখতেছো বিষয়টা এমন না। এটা সবসময় তোমরা দেখে আসতেছো যে নর্মালি প্রোনাউন হচ্ছে 8 ধরনের। এই ক্লাসিফিকেশন আমি তোমাকে মুখস্থ করাবো না, এইগুলোর প্রয়োজন নাই। তো নর্মালি এই 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 জায়গাটা আমাদের একটু কাজে লাগে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন, এই অংশটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোনটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন, এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। তাহলে কি সাবজেক্টিভ হচ্ছে আই, ভার্বের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়, অবজেক্টিভ হিসেবে মি ব্যবহার করা হয়, পজিটিভ হিসেবে মাই, আর পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা কি মাইন। মাই প্যান, আমি যখন বলছি মাই প্যান তখন সেটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর দিস প্যান ইজ মাইন, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক একইভাবে উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউর, ইউর্স, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইটস, ওয়ান্স। এই জায়গাগুলো একটু স্পষ্ট করতে হবে। তাইলে চলো আমরা আবার একটু আলাপ আলোচনায় চলে যাই এবং সরাসরি আলোচনায় চলে যাই, যেগুলো শুধুমাত্র ভর্তি পরীক্ষায় আসবে। মানে ভর্তি পরীক্ষায় যেই জায়গা থেকে প্রশ্ন আসবে শুধুমাত্র এই অংশটা পড়ি। এবার আসো, মূলত এই যে স্ট্রাকচারটা দেখলাম, কোথায় সাবজেক্টিভ হয়, কোথায় অবজেক্টিভ হয়, কোথায় পজিটিভ প্রোনাউন হয় এবং কোথায় পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, ওই জায়গাগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। পুনরাবৃত্তি করছি, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কোথায় সাবজেক্টিভ ব্যবহার করব, কোথায় অবজেক্টিভ ব্যবহার করব, কোথায় পজিটিভ প্রোনাউন ব্যবহার করব এবং কোথায় পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। চলো আমরা দেখি। এবার আসো, আমাদের একটা জিনিস খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবা। 1 নাম্বার বিষয়, 1 নাম্বার, ভার্বের পূর্বে মনে রাখবা, ভার্বের পূর্বে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় তখন সেই প্রোনাউনটা তোমাকে ব্যবহার করতে হবে সাবজেক্টিভ হিসাবে। খেয়াল করো, ভার্বের পূর্বে যদি তোমার কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় সেই প্রোনাউনটা আমরা ব্যবহার করব সাবজেক্টিভ হিসাবে। কোন প্রোনাউন? সাবজেক্টিভ। 2 নাম্বার, যদি তুমি দেখো বি ভার্ব ব্যবহার হয়েছে, কি ভার্ব? বি ভার্ব। তাহলে বি ভার্ব যেন কি? এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে কি ডট 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 ডট। অর্থাৎ যদি তুমি দেখো বি ভার্ব ব্যবহার হয়েছে, বি ভার্বের পরে যদি তুমি কি করো, কোনো প্রোনাউন ব্যবহার করো, সেটা হবে সাবজেক্টিভ প্রোনাউন। খেয়াল করো, ভার্বের পূর্বে বসবে সাবজেক্টিভ প্রোনাউন, বি ভার্বের পরে বসবে কোন প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। এই জিনিসটা মাথায় রাখবা, ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন, ভার্বের এবং বি ভার্বের পরে হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। এরপরে চলো অবজেক্টিভ প্রোনাউন আমরা কোথায় ব্যবহার করব? মনে রাখবা, ভার্বের পরে, কিসের পরে? ভার্বের পরে আমরা ব্যবহার করব তোমার অবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। এটা জাস্ট মনে রাখো, আমরা তো এক্সারসাইজ করে ফাটাই ফেলবো আজকে। তাহলে ভার্বের পূর্বে সাবজেক্টিভ, বি ভার্বের পরে সাবজেক্টিভ, ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, তুমি যদি দেখো ল্যাটের পরে তোমাকে ব্যবহার করতে হবে কোন প্রোনাউন জানো? অবজেক্টিভ প্রোনাউন। ল্যাটের পরে কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। ল্যাটের পরে অবজেক্টিভ প্রোনাউন। 3 নাম্বার বিষয়, প্রিপোজিশনের পরে তোমাকে ব্যবহার করতে হবে তোমার অবজেক্টিভ প্রোনাউন। কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে খেয়াল করো, আমরা ব্যবহার করছি ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন। ভার্বের পরে আমরা ব্যবহার করব অবজেক্টিভ প্রোনাউন,
প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন, রাইট? আচ্ছা, এক্ষেত্রে একটা নোট নিতে হবে তোমাদেরকে। ঠিক এই পয়েন্টে এসে আমরা একটা নোট নিব, এই জায়গায় একটা নোট নিব, এবং নোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। খেয়াল করো, নোটটা গুরুত্বপূর্ণ। 1 নাম্বার নোটটা হচ্ছে, আমরা জানি কি প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ ব্যবহার করব, কিন্তু ঘটনাটা যদি এমন হয়ে যায়, খেয়াল করো, ঘটনাটা যদি এমন হয়ে যায় যে প্রিপোজিশন আছে, এরপরে একটা গ্যাপ আছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি বসছে, খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি বসছে, তখন আর আমরা অবজেক্টিভ বসাবো না। এই ভার্ব প্লাস আইএনজি অনুযায়ী আমরা তখন পজিটিভ প্রোনাউন বসাবো। কি বসাবো? পজিটিভ প্রোনাউন। খেয়াল করো, মনোযোগ দাও। আমরা শিখেছি প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ বসাবো, কিন্তু যদি আমরা দেখি প্রিপোজিশন এবং এরপর একটা ভার্ব প্লাস আইএনজি বসছে, তখন আর প্রিপোজিশন অনুযায়ী অবজেক্টিভ হবে না, তোমার কি হবে? ভার্ব প্লাস আইএনজির পূর্বে পজিটিভ হবে, রাইট? এই জিনিসগুলো একটু মাথায় রাখো, পুনরাবৃত্তি করি আবার, তাহলে আমাদের অন্তত 50টার মতো প্রশ্ন ডান। ভার্বের পূর্বে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় সেটা হবে সাবজেক্টিভ। ভার্বের পূর্বে হবে সাবজেক্টিভ। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর পরে হবে সাবজেক্টিভ। তার মানে সাবজেক্টিভের আলাপ ডান। এবার চলো আমরা অবজেক্টিভ কোথায় ব্যবহার করব। এক, ভার্বের পরে আমরা অবজেক্টিভ ব্যবহার করব, লেটের পরে আমরা অবজেক্টিভ ব্যবহার করব, প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ ব্যবহার করব, ডান। তবে কথা থাকে যে প্রিপোজিশনের পরে একটা শূন্যস্থানের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন ভার্ব প্লাস আইএনজির পূর্বে আমরা পজিটিভ প্রোনাউন ব্যবহার করব। এই জায়গাটা মনে রাখো। চলো আমরা প্রশ্নেই চলে যাই। 1 নম্বর বিষয় দেখো, all of us ফ্রেড, ফরিদ, টম অ্যান্ড ওয়্যার প্রেজেন্ট। এই যে দেখো ওয়্যার আছে, তাহলে ওয়্যার হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বের পূর্বে আমাকে কি বসাইতে হবে বলো? ভার্বের পূর্বে কি সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পজিটিভ বলো? তোমরা দেখি ভার্বের পূর্বে কি হবে বলো? সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পজিটিভ বলো? বলো কি হবে এটা? এটা কি হবে? একজন বলতেছে জয়তি শেখ মি হবে। বাবারে মি হবে কেন? সাবজেক্টিভ। কি হবে বাবা এটা? অবজেক্টিভ কেন হবে? মি হবে কেন? তোমরা তো এটা ভুল বুঝতেছ। আচ্ছা, আবার দেখো তোমাদের ঝামেলাটা কোন জায়গায় হয়েছে, তাহলে খেয়াল করো। তাহলে ওয়্যার এটা হচ্ছে ভার্ব, আমরা জানি কি ভার্বের পূর্বে হবে সাবজেক্টিভ, ভার্বের পূর্বে সাবজেক্টিভ। তাহলে চলো সাবজেক্টিভ কেমনে দেখো। অল অফ আস এর মধ্যে ফ্রেড, ফ্রেড হচ্ছে সাবজেক্ট, ওকে। ফরিদ, ফরিদও হচ্ছে সাবজেক্ট। টম, টমও হচ্ছে সাবজেক্ট। এর পরে যে বসবে সেও হবে সাবজেক্ট। এখন তোমাদের মাথায় আসতে পারে ভাই আই এর পরে তো আর ওয়্যার হয় না। তোমাদের মাথায় আসতে পারে আই এর পরে তো ওয়্যার হয় না, কিন্তু বাবা এখানে তো শুধুমাত্র একটা সাবজেক্ট না, অনেকগুলো সাবজেক্ট। ফরিদও সাবজেক্ট, টমও সাবজেক্ট, আইও সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট হওয়ার কারণে সেখানে কি হবে? ওয়্যার হবে। বুঝছো এটা কেন হয়েছে ওয়্যার? বুঝছো কি না এই প্রশ্নটা? এই প্রশ্নটা বুঝছো নাকি বুঝো নাই? কনফিউজিং সিচুয়েশনে তোমাকে কোথায় ফেলাইছে মানে বুঝছো? তুমি ভাবতে পারো ওয়্যার, ওয়্যার তো হবে না, আই এর পরে তো ওয়্যার হয় না, কিন্তু এটা বুঝছো কিনা এই প্রশ্নটা? মানে প্রশ্নটা বুঝেছো কিনা? বুঝেছো? ওকে ফাইন। এরপর আসো পরবর্তী প্রশ্নটা। হি অলওয়েজ হেল্পস রহিম অ্যান্ড, খেয়াল করো, হি অলওয়েজ হেল্পস রহিমস অ্যান্ড। তাহলে দেখো হেল্পস যেহেতু এটা ভার্ব, তাহলে আমরা জানি কি ভার্বের পরে হয় কি অবজেক্টিভ। তাহলে রহিম হচ্ছে অবজেক্টিভ, এন্ডের পরে যেও হবে সেও কি হবে? অবজেক্টিভ। তাহলে এখানে দেখো আই অবজেক্টিভ না, তাহলে রহিম অ্যান্ড আস হইতে পারে, আস হচ্ছে অবজেক্টিভ, এবং মিও হইতে পারে। তাহলে সি এবং বি দুইটাই কারেক্ট, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি ডি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাই আমরা যাই। When Franklin Roosevelt became very ill, his wife began to take a more active role in politics and many people believe that তার মানে শূন্যস্থানটা হচ্ছে এখানটায় হবে। Many people believe that dash and the president shared his responsibilities। বলো এই জায়গায় কি সাবজেক্টিভ হবে? বলো এখানে কি সাবজেক্টিভ বসবে নাকি অবজেক্টিভ বসবে নাকি পজিটিভ বসবে, সেটা তুমি আমাকে আগে বলো। এখানে কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ নাকি পজিটিভ, এই জিনিসটা আগে আমাকে বলো। এখানে কি সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে নাকি পজিটিভ হবে বলো। ড্যাশ অ্যান্ড দ্য প্রেসিডেন্ট শেয়ার্ড হিজ রেসপন্সিবিলিটিস, এখানে কি সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পজিটিভ? সহজ জিনিস, অবজেক্টিভ। একজন বলতেছে অবজেক্টিভ, একজন বলতেছে পজিটিভ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন বলতেছে অবজেক্টিভ। দেখছো ঝামেলাটা কোন জায়গায়? আচ্ছা দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট, দেখো এখানে মূলত ভার্ব হচ্ছে কোনটা? ভার্ব হচ্ছে শেয়ার্ড। শেয়ার্ড হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্বের পূর্বে দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। দ্য প্রেসিডেন্ট যেহেতু সাবজেক্ট, তাহলে অ্যান্ড আছে, অ্যান্ডের পূর্বেও কি হবে? সাবজেক্ট। তাহলে এটা কোনটা হবে? এখানে হার হচ্ছে না, হার্স হচ্ছে না, হারসেলফ হচ্ছে না, তাহলে কি হবে? শি। শি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট শেয়ার দ্য রেসপন্সিবিলিটিস। শি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, শি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। তার মানে এখানে শেয়ার্ড এমন একটা ভার্ব, যে ভার্বের আমার সাবজেক্ট লাগবে, তার মানে এটা কোনটা হবে? শি হবে, তাই তো? তার মানে শি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট শেয়ার দ্য রেসপন্সিবিলিটিস। অনেকে মনে করে প্রশ্ন অনেক বড়, প্রশ্ন অনেক সহজ, যদি তুমি প্রশ্নটা মানে ধরতে পারো, আদারওয়াইজ ঝামেলা করে ফেলবা। ওকে, এবার হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট হিজ, হিম, হি, হার, এটা কোনটা হবে বলো? এটা কোনটা হবে বলো? হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট হিম, ডু ইউ ট্রাস্ট হার, ডু ইউ ট্রাস্ট হিজ, অথবা ডু ইউ ট্রাস্ট হি, কোনটা হবে? ওকে, কারণ আমরা জানি ভার্বের পরে জন্য কি হবে? অবজেক্টিভ হবে। ভার্বের পরে কি হবে? অবজেক্টিভ। তাহলে ভার্বের পরে যদি অবজেক্টিভ হয়, তার মানে আমরা কোনটা দিতে পারি? ভার্বের পরে অবজেক্টিভ, ডু ইউ ট্রাস্ট হিম, ডু ইউ ট্রাস্ট হিম। ওকে, তাহলে যদি প্রশ্নটা এমন হইতো শি ইজ এ লায়ার, শি ইজ এ লায়ার, তাহলে কি হইতো? ডু ইউ ট্রাস্ট হার হইতো তখন। আবার এখানে দেখো তখন কিন্তু হয়ে যেত হার, যদি এখানে শি থাকতো। তাহলে এই জিনিসটা একটু দেখতে হবে তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, তারপরে বলো, দ্য জাজেস এট দ্য ফেয়ার আর ডিলাইটেড টু ইনফর্ম ইউ দ্যাট ড্যাশ আর ওয়ান অফ দ্য সিলেক্টেড ফাইনালিস্ট। ওকে, এখানে শূন্যস্থানটা এখানে কি হবে? ইউরস, ইউরসেলফ, ইউ, ইউর। তাহলে দেখো আর, আর হচ্ছে একটা এমন একটা ভার্ব, যে ভার্বের পূর্বে আমাদের কি বসবে? সাবজেক্টিভ বসবে। তাহলে সাবজেক্টিভ তাহলে কোনটা হইতেছে? সাবজেক্টিভ। ইউরস সাবজেক্টিভ না, ইউরসেলফ সাবজেক্টিভ না, ইউরো সাবজেক্টিভ না, তাহলে হবে কি? ইউ, ইউ আর ওয়ান অফ দ্য সিলেক্টেড ফাইনালিস্ট। ওকে, আমাদের এখানে একটা জিনিস আমি ভুলে লিখি নাই। আচ্ছা, অবজেক্টিভ আর কোথায় কোথায় হবে মনে রাখতে হবে। অবজেক্টিভ হওয়ার আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে 4 নাম্বার। অবজেক্টিভ যদি হয়, তুমি যদি এমন হয় ইনফিনিটিভ থাকে, কি থাকে? ইনফিনিটিভ থাকে, অথবা জিরান্ট থাকে। ইনফিনিটিভ, জিরান্ট, এরপরও আমাদের কি বসবে? অবজেক্টিভ বসবে। এটা আমি ভুলে গেছিলাম বলতে, ইনফিনিটিভ এবং জিরান্ট। আচ্ছা, তারপরে দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, ডিস্ট্রিবিউট দিস বুকস অ্যামাং। তাহলে দেখো অ্যামাং, অ্যামাং হচ্ছে প্রিপোজিশন। অ্যামাং যেহেতু প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে জন্য কি হয়? প্রিপোজিশনের পরে অবজেক্টিভ হয়। তার মানে অন্তরা হচ্ছে অবজেক্টিভ, মিলা হচ্ছে অবজেক্টিভ, শান্তা হচ্ছে অবজেক্টিভ, অ্যান্ডের পরে যেটা বসবে সেটাও কি হবে? অবজেক্টিভ হবে। তাহলে অবজেক্টিভ, হেয়ার অবজেক্টিভ না, হারসেলফ অবজেক্টিভ না, শিউ অবজেক্টিভ না, তাহলে হবে কোনটা? হার। তাহলে ডিস্ট্রিবিউট দিস বুকস অ্যামাং অন্তরা, মিলা, শান্তা অ্যান্ড হার। তারপরে প্রশ্নটা দেখি, উইদাউট ইনফর্মিং। তাহলে দেখো উইদাউট ইনফর্মিং, আমরা জানি কি ইনফর্মিং যেটা জিরান্ডের কাজ করতেছে বা ভার প্লাস আইনজির কাজ করতেছে, তার মানে উইদাউট ইনফর্মিং পরবর্তীটা কি হবে? অবজেক্টিভ হবে। তাহলে হি অবজেক্টিভ না, হিমসেলফ অবজেক্টিভ না, হিজ অবজেক্টিভ না, তাহলে হবে কোনটা? হিম। উইদাউট ইনফর্মিং হিম, উইদাউট ইনফর্মিং হিম। কারণ আমরা জানি অবজেক্টিভ কয়টা জায়গায় হয়? ভার্বের পরে অবজেক্টিভ হয়, লেটের পরে অবজেক্টিভ হয়, তারপর অবজেক্টিভ হয় কোথায়? জিরান্ড এবং ইনফিনিটিভের পর অবজেক্টিভ হয়, তারপরে হচ্ছে অবজেক্টিভ হয় কোথায়? প্রিপোজিশনের পর অবজেক্টিভ হয়, তাই তো? আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, দ্য ক্যাপ্টেইন। দেখো দ্য ক্যাপ্টেনের পরে কিন্তু এখানে একটা কমা আছে, কমা। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। হ্যাড, হ্যাড হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পূর্বে আমার কি বসাইতে হচ্ছে? সাবজেক্ট বসাইতে হচ্ছে। তাহলে সাবজেক্ট যদি বসাইতে হয়, তাইলে আবার তোমরা আমাকে বলো এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তরটা কি হবে বলো? আচ্ছা, সাকিব খান সৌরভ, এগ্রির জন্য ইংলিশ। ভাই এগ্রির জন্য আলাদা কোনো ইংলিশ নাই ভাই। এই ক্লাস করলেই তোমার শুধু এগ্রি না, তোমার মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি, এগ্রি, মেরিন, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, মানে বাংলাদেশ যেখানে তুমি ভর্তি পরীক্ষা দেওয়া সব জায়গায় হয়ে যাবে, সব জায়গায় ইংলিশ হয়ে যাবে। তোমাকে এক্সট্রা কিছুই পড়া লাগবে না। নাথিং, নাথিং মিনস নাথিং। বাসায় আর প্র্যাকটিসও করা লাগবে না, এখানেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তোমাকে আমি রুলস পড়াইতেছি, জাস্ট একটা রুলস পড়াইতেছি, আর সব তোমাকে আমি প্রশ্ন এক্সারসাইজ করাইতেছি, সব এক্সারসাইজ করাইতেছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে তাহলে এখানে দাঁড়াবে কি? তাহলে দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30, ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। তাহলে জয় অ্যান্ড আই হ্যাড এ স্কোর অফ 30, বুঝছো? জয় অ্যান্ড আই হ্যাড এ স্কোর অফ 30। তার পরবর্তী প্রশ্নটা বলো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু। কি হবে বলো? দ্য সেকেন্ড হাফ টু, দোজ, দেয়ার, দ্যাম, দে, কি হবে? আস।
The second have to yes, the second have to them, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে আমরা কি বসাবো, অবজেক্টিভ বসাবো। ইয়েস, তাহলে প্রিপোজিশনের পরে যদি অবজেক্টিভ বসাই তাহলে হয়ে যাচ্ছে কি দ্যাম। তার পরবর্তী প্রশ্নটা বলো, the announcer awarded the prize to Jamil and myself, the announcer awarded the prize to Jamil and me, the announcer awarded the prize to Jamil and I, the announcer awarded the prize to I and dash। কোনটা হবে, এটা কোনটা হবে? the announcer award the prize to Jamil and me, Jamil and me হবে বাবা। কেন Jamil and me হবে? কারণ এই যে টু এর পরে আমাদের কি বসাইতে হবে, তোমার অবজেক্টিভ বসাইতে হবে। যদি আমাদের অবজেক্টিভ বসাইতে হয় তার মানে অপশন এ তে ভুলটা কোথায়? মাইসেলফ কিন্তু অবজেক্টিভ না, মাইসেলফ হচ্ছে তোমার রিফ্লেক্সিভ, তার মানে এ নাম্বারটা ভুল। সি নাম্বারে যদি আসো আই হয়ে যাচ্ছে সাবজেক্টিভ, সি নাম্বারটা ভুল। ডি নাম্বারে যদি আসো তাহলে আই এর পরে অ্যান্ড এর পরে কিছুই নাই, তাহলে সুতরাং সঠিক যে উত্তরটি সেটি হচ্ছে আমাদের বি নাম্বারটা, জামিল অ্যান্ড মি। তার পরবর্তী প্রশ্নটা, লেট ড্যাশ ইন্ট্রোডিউস ড্যাশ টু ড্যাশ, এটা কি হবে বলো? let dash introduce dash to dash, let dash introduce dash to dash, let's dash। তাহলে আমরা জানি কি লেটের পরে জন্য কি হয়, অবজেক্টিভ হয়। লেটের পরে যেহেতু অবজেক্টিভ হয় তার মানে আমাদের ভুল কোনটা আমরা বের করে ফেলি আগে, লেটের পরে অবজেক্টিভ, তার মানে ভুল বাদ দেই। এ নাম্বারটা ভুল, সি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল, তাই তো? তার মানে এ সি ডি আমাদের প্রথমেই বাদ, আমি আগে বাদ দেই। আমাকে আগে মাথায় রাখতে হবে বাদ দেওয়া, যেটাকে আমরা বলি প্রসেস অফ এলিমিনেশন। এ সি এবং ডি বাদ, তাহলে বাকি থাকছে আমার বি এবং সি, তাহলে মিলাই। লেট মি লেট হিম, ওকে দুইটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে বি এবং ই, তাহলে লেট মি ইন্ট্রোডিউস ইউ, তাহলে ইন্ট্রোডিউসের পরে যেন অবজেক্টিভ বসবে, তাহলে ইন্ট্রোডিউসের পরে অপশন সিতে কি বসাই দিচ্ছে, সাবজেক্টিভ, তার মানে ই নাম্বারটা ভুল, তার মানে এ সি ডি ই ভুল, তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা, বি নাম্বারটা। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম। আচ্ছা, ক্লাসে যারা পড়বে তাদের আর বাসায় পড়া লাগবে না ইংলিশ, আলাদা করে ইংলিশ আর বাসায় পড়া লাগবে না, ক্লাসেই ডান, আর বাসায় পড়াই লাগবে না। আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন, এটা পারবা, লেট 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 ইউ অ্যান্ড হিম বি উইটনেস, এটা পারবা, ওকে। তারপরে কোয়েশ্চেনটা, ইট ওয়াজ, এবার বলো এটা কি হবে, এটা কি হবে বলো? ইট ওয়াজ ড্যাশ হো ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, এটা কি হবে বলো? ইট ওয়াজ ড্যাশ হো ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, ইট ওয়াজ ড্যাশ হো ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, কি হবে? ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ মি, ইট ওয়াজ মি, ইট ওয়াজ মি, ওকে। এটা আমি জানতাম, এই ভুলটা তোমরা সবাই করবা। নর্মালি ফেসবুকে যখন আমরা স্ট্যাটাস দিই, নর্মালি যখন আমরা ফেসবুকে নতুন নতুন আইডি খুলতাম, তো আইডি খোলার সময় আমরা নর্মালি কি করতাম, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় আমরা ইট ইজ মি, আমরা কি দিতাম, ইট ইজ মি দিতাম, তাই না? ইটস মি, নর্মালি আমরা কি দিতাম, ইটস মি পাঙ্খু, ইটস মি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তোলা ছবি, আজকে বন্ধুদের সাথে গিয়ে তুলতে আসলাম। তোমরা বাচ্চা মানুষ, তোমাদের সময় এগুলো নাই, তোমরা হচ্ছে মডার্ন যুগে জন্মগ্রহণ করছো, তো তোমাদের সময় এটা পাও নাই। মানে ব্যাক দেন ইন 2012, 2013 when we were first exposed to Facebook, when we were first introduced to Facebook, তখন আমাদের দেখা যেত কি একটা আইডি থাকতো, সেই আইডিতে দেখা যেত কি আমাদের 15-20টা লাইক পড়তো, এবং হচ্ছে আমরা ফেসবুকে ক্যাপশন দিতাম, হ্যালো বন্ধুরা, ইটস মি, ঘুরতে গিয়ে তোলা ছবি। তাহলে ইটস মি আমাদের হয়ে গেছে ইটস মি, কিন্তু আমরা একটু আগে শিখে আসছি কি যে ওয়াজ এমন একটা ভার্ভ, এই ওয়াজের পরে আমাদের পরবর্তীতে কোন ফর্ম বসাতে হবে, আমাদের সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। মনে রাখতে হবে ওয়াজ এমন একটা ভার্ভ যেই ভার্বের পরবর্তীতে আমাদের সাবজেক্টিভ বসাইতে হবে, কারণ আমরা শিখে আসছিলাম বি ভার্বের পরে হয় সাবজেক্টিভ, নট। এখন গ্রামারে আমরা গ্রামার শিখতেছি পরীক্ষার জন্য। এখন তুমি তোমার ফেসবুকে তোমার বন্ধুর ভুল ধরতে যাইও না, আবার গিয়ে কমেন্ট করো না যে এই দোস্ত ইটস মি হবে না, ইটস আই হবে, তোর তো গ্রামাটিক্যাল ভুল হয়েছে, এটা বলার দরকার নাই। ওইটা হচ্ছে ডিসকোর্স ডিফারেন্ট। কিন্তু আমি যখন ভর্তি পরীক্ষার জন্য পড়বো তখন দেবো ইট ওয়াজ আই, দিস ইজ হি, নট দিস ইজ হিম, রাইট? তার মানে আমার মি হবে না, মাইসেলফ হবে না, তার আমার দিচ্ছে কি ইট ওয়াজ আই, এই জিনিসটা মাথায় রাখবা, ইট ওয়াজ আই। পরবর্তী প্রশ্নটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চিয়ান বাইবেল when the disciples saw Jesus after he had risen from the dead, they said it is him, it is his, it is he, it is himself। এটা পারার জন্য আমার প্রশ্ন পড়ার দরকার নাই, আমার প্রশ্ন বাদ,
আমার এই জাস্ট অপশন দেখে হইতেছে। কেমন অপশন দেখে হইতেছে? বি ভার্বের পরে অবজেক্টিভ বসে না, বি ভার্বের পরে পজিটিভ বসে না, বি ভার্বের পরে রিফ্লেক্সিভ বসে না, বি ভার্বের পরে হয় সাবজেক্টিভ। তাহলে হবে কোনটা? বি নাম্বারটা। ওকে, এরপরে আসো এই প্রশ্নের জন্য আমার মানে অপশন পড়লেই হয় ইট ওয়াজ হি, ইট ওয়াজ হিজ, ইট ওয়াজ হিম, ইট ওয়াজ হিমসেলফ। তোমরা নিজেরাই বলবা এটার উত্তর কি হয়, তোমরা নিজেরাই করে নেবা। এর পরবর্তী প্রশ্নটা দেখো আবার ঠিক, ইফ ইউ আর হিম, ইফ ইউ আর হার, ইফ ইউ আর হিজ, ইফ ইউ আর হি। এবার তোমরা বলো এই প্রশ্নের উত্তর কি হবে? তোমরা বলো এই প্রশ্নের উত্তর কি হবে? বলো, তোমরা বলো এই প্রশ্নের উত্তর কি হবে? If you were him, if you were her, if you were his, if you were he. Yes, এই প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, তাই না? এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি, রাইট? এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। ওকে, এরপর আসো আমাদের পরবর্তীতে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো আমাদের একটু জানা দরকার। দেখো আমরা একটু আগে পরে আসছি প্রিপোজিশনের পর অবজেক্টিভ হয়। আমরা মাথায় সবসময় বলছি, আমাদের কিন্তু সবসময় মাথায় ছিল একটা জিনিস যে প্রিপোজিশনের পরে যেন কি হয়? অবজেক্টিভ হয়। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। কিন্তু 2 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে আমরা গ্যাপ, যদি ভার্ব প্লাস আইএনজি চলে আসে তখন যেন আমরা কি দিব? এটা তখন আমরা কি দিব? এটা তখন আমাদেরকে দিতে হবে পজিটিভ, তখন আমাদেরকে দিতে হবে কি? পজিটিভ, রাইট? ওকে, আচ্ছা চলো আমরা একটু দেখি। ইফ ইউ ইনসিস্ট, মনে রাখবা ইনসিস্ট এমন একটা ভার্ব, ইনসিস্ট এমন একটা ভার্ব যে ইনসিস্ট ভার্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন বসে। মনে রাখবা ইনসিস্ট এমন একটা ভার্ব যে ভার্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট, যেমন আমরা বলি না অ্যাপ্রুভ, APPRO, অ্যাপ্রুভের পরে প্রিপোজিশন হয় কি? অফ। তার মানে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে ইনসিস্ট অন, আর এটা হচ্ছে কি? অ্যাপ্রুভ অফ। ইনসিস্ট অন, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রোপ্রিয়েট বসাইতেই হয়। তার মানে ইনসিস্টের পরে আমাদের কিন্তু অন বসাইতেই হবে। তার মানে ইনসিস্টের পরে আমরা এখানেও অন বসাইলাম, এখানেও অন বসাইলাম, এখানেও অন বসাইলাম, এখানেও অন বসাইলাম। 4টার মধ্যে 4টে হইতে পারে। এবার তোমার কি মনে আছে কিনা? দেখো তো, আমরা পড়ছিলাম, আরও পড়বো রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে যদি আমি কোনো ভার্ব বসাই তখন যেন সেটাকে কি করতে হয়? সেটাকে আইএনজি বানাই দিতে হয়। আমরা পড়ছিলাম না, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাপ্রুভ অফ, অবজেক্ট টু, তারপরে হচ্ছে কি বি বেটার অফ, গেট বেটার অফ, পড়ছিলাম না? অ্যাক্ট আপন। অর্থাৎ মানে অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি আমি একটা ভার্ব নিয়ে আসি সেটাকে আমাকে আইএনজি বানাই দিতে হয়। তাহলে চলো, এই যে অন আসছে কিন্তু এরপরে ভার্বটাকে আইএনজি বানাই নাই, যেহেতু বানাই নাই এই কারণে এ নাম্বারটা ক্রস। অন আসছে, কামিং আসছে, এটা হইতে পারে। আবার দেখো অন আসছে, কামিং আসছে, এটাও হইতে পারে। অন আসছে কিন্তু কামিং আসে নাই, এই কারণে ডি ভুল। এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা? এ পর্যন্ত আলোচনা বুঝছো কিনা বলো? বুঝছো? তার মানে বলতে যাচ্ছে কি ইনসিস্টের পরে অন হয়, ইনসিস্টের পরে অন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, কিন্তু আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আইএনজি করে দিতে হয়, এটা আমরা জানি। এখন যেহেতু এখানে আইএনজি করে নাই এই দুইটা অপশনে, এখানে অপশন এ ভুল, অপশন ডি ভুল, তাহলে বাকি আছে কি? বি এবং সি। এবার বলো তো, আমরা এই যে প্রিপোজিশনের পরে, এই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, আবার দেখো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, তা আমরা জানি কি প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে পজিটিভ হয়। তাইলে বলো ইনসিস্ট অন মি মেরিং নাকি ইনসিস্ট অন মাই মেরিং, কোনটা হবে বলো? কোনটা হবে? ইফ ইউ ইনসিস্ট অন মাই কামিং, কোনটা হবে বলো? ইফ ইউ ইনসিস্ট অন মাই কামিং। বুঝছো? আমি আবার বলছি মনোযোগ দিয়ে দেখো। বলছি ইনসিস্টের পরে প্রিপোজিশন হয় অন, ইনসিস্টের পরে হয় অন, 4টা অপশনের মধ্যে অন আছে। আবার আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। অপশন এ এবং অপশন ডিতে ভার্ব প্লাস আইএনজি করে নাই, এখানে অপশন এ এবং ডি ভুল। আবার আমরা এটাও জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ভার্ব প্লাস আইএনজির মাঝে যদি কোনো প্রিপোজিশন কি বলে তোমার প্রোনাউন বসাইতে হয় সেটাকে অবজেক্টিভ পজিটিভ ফর্মে বসাইতে হয়। যেহেতু পজিটিভ ফর্মে বসাইতে হয় যার কারণে আমরা অপশন বি নিয়েছি। ওকে, হ্যাঁ এগুলো শেখার উপায় আছে, আমি তোমাদের এগুলো শেখার উপায় দিয়ে দিব, সব দিয়ে দিব, মানে সব কিছু ভাই, ভোক্যাবস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যানালজি, মানে সব কিছু, মানে কোনো কিছু বাকি না।
আচ্ছা, এরপরের প্রশ্নটা বলো। এরপরের মাই ব্রাদার অ্যাপ্রুভস অফ মি স্টাডিং, মাই স্টাডিং, আই স্টাডিং, নান, এটা কোনটা হবে বলো? ইনসিস্ট অন মানে হচ্ছে প্রভাবিত করা, চাপ প্রয়োগ করা, বারবার বলা। মাই ব্রাদার অ্যাপ্রুভস অফ মি স্টাডিং, মাই স্টাডিং, আই স্টাডিং, কোনটা? অ্যাপ্রুভস অফ মি। তানজিনা প্রীতি, পরবর্তীটাও কিন্তু তোমাকে দেখতে হবে। এই যে ভুলটা করো এটাই ঝামেলা। অ্যাপ্রুভস অফ মি দিলে ভুল, মাই ব্রাদার অ্যাপ্রুভস অফ মি দিতে পারো, কিন্তু মির পরেই তুমি দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, মিয়ের পরেই কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে। যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে, আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ভার্ব প্লাস আইএনজির মাঝে তোমার কি হয়? তোমার পজিটিভ হয়। যেহেতু পজিটিভ হয় তাহলে কোনটা হয়ে যাবে? মাই হয়ে যাবে। যদি স্টার্টিং না থাকতো, জাস্ট অ্যাপ্রুভস অফ, এরপরে তাহলে হয়তো কি মি। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমি এই কারণে তোমাদেরকে ভেঙে ভেঙে ধরাই দিচ্ছি, একদম বাচ্চাদের মতো করে ভেঙে ভেঙে। ওকে, তারপরের প্রশ্নটা বলো তো। ওয়ান প্রপার্টি অফ রেডিউসড ইজ দ্যাট ড্যাশ ডিকেইং। দেখো ডিকেইং ভার্ব প্লাস আইএনজি, তাই না? ডিকেইং, তাহলে ডিকেইং যেহেতু ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজির পূর্বে জন্য কি বসবে বলো? দে ডিকেইং, দ্যাম ডিকেইং, নাকি দে আর ডিকেইং, নাকি দে আর ডিকেইং, কোনটা হবে বলো? প্রশ্নর যদি মিনিং দিয়ে করতে যাও অনেক কঠিন। দে ডিকেইং, হাউ কাম দে ডিকেইং হবে কেন? ভার্ব প্লাস আইএনজির আগে কি হয়? এই ম্যান, ভার্ব প্লাস আইএনজির আগে কি হয়? আমরা কি শিখে আসছি? ভার্ব প্লাস আইএনজির আগে দ্যাট, মানে দ্যাট না তো বাবা, ডিকেইং এর পূর্বে কি হবে বলো? ভার্ব প্লাস আইএনজির আগে কি হয়? দেয়ার, ইয়েস। দ্যাম কেন হইতে যাবে? মেহেরিনা মুক্তা, রুদেলা বিকেল, কি দেয়ার হবে? পজিটিভ হবে, পজিটিভ। আমরা শিখে আসছি না, এই যে দেখো, এই যে ভার্ব প্লাস আইএনজির আগে পজিটিভ, তাহলে ভার্ব প্লাস আইএনজির আগে যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ হইলে কোনটা হবে? পজিটিভ হইলে আমার হচ্ছে কোনটা? দে আর ডিকেইং। তাহলে ওয়ান প্রপার্টি অফ রেডিউসড ইজ দ্যাট দে আর ডিকেইং অকার্স ইন হাফ লাইফস অফ আওয়ার লং পিরিয়ড অফ লাইন। না না, সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে না রে বাবা, সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে না। তুমি যদি ভার্ব প্লাস আইএনজির পূর্বেও তোমাকে দেখো, মানে শূন্যস্থান দেখো, মানে ভার্ব প্লাস আইএনজির পূর্বে, তখনও তোমাকে কি বসাইতে হবে? পজিটিভ বসাইতে হবে। সজীব এসডি, সি নাম্বার অপশনটা কিন্তু দেয়ার না, মানে দেয়ার না। এই যে এই সি নাম্বার অপশন এবং এটার মধ্যে পার্থক্য আছে। এটার মানে হচ্ছে দে আর, এটার মানে হচ্ছে কি দে আর, এটা হচ্ছে দে আর এটা হচ্ছে দে আর, দুটার মধ্যে পার্থক্য আছে, দুটো সেম না। ওকে, তারপরের প্রশ্নটা দেখো ঠিক একইভাবে। সিন্স এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, এবার বলো এটা কোনটা হইতে পারে? তোমাদের দেখি, এবার তোমাদের দেখি তোমাদের আসলেই মানে আছে কিনা। এটা দেখে এটা কোনটা হইতে পারে? হার টু মেরি, শি মেরিং, শি টু মেরি, হার মেরিং, কোনটা হবে? দ্যাম হবে না তো, দেয়ার হবে রে বাবা, দেয়ার হবে। হার মেরিং, ইয়েস। এটা কোনটা হবে? অবজেক্টিভ। নো ম্যান, নো, অনেকেই বুঝতে পারতেছো না। ওকে, আমরা একটু আগে পড়ছি অ্যাপ্রুভড অফ। তাহলে দেখো অ্যাপ্রুভড অফ একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে পরবর্তী ভার্বটাকে আমার আইএনজি করতে হইতেছে। তাহলে আইএনজি যদি করি, অপশন এ তে আইএনজি নাই, তাহলে অপশন এ ভুল। অপশন ডি তে আইএনজি নাই, অপশন ডি ভুল। তাহলে বাকি থাকছে বি এবং সি। তাহলে মেরিং এবং মেরিং, এবং মেরিং যদি যেহেতু ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি কি ভার্ব প্লাস আইএনজির আগে আমাকে কি বসাইতে হবে? পজিটিভ বসাইতে হবে। তাহলে যেহেতু আমি পজিটিভ বসাবো, তাহলে আমাকে কোনটা বসাবো? আমি বি নাম্বারটা বসাবো, রাইট? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কি? বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা দেখো, ওয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন, এবার বলো কোনটা হবে? এটা দেখে কোনটা হবে? দ্যাম টু অ্যাকসেপ্ট, দে অ্যাকসেপ্টিং, দে অ্যাকসেপ্ট, দে আর অ্যাকসেপ্টিং, কোনটা? এই প্রশ্নের উত্তর কোনটা? হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজির পূর্বে পজিটিভ। রুদেলা বিকেল, ভার্ব প্লাস আইএনজির আগে আমি তুমি পজিটিভ দিবা। ওকে, এটা কোনটা হবে? দে আর অ্যাকসেপ্টিং, ইয়েস। এটা হচ্ছে কোনটা? দে আর, দ্যাম টু অ্যাকসেপ্ট হবে কেন? আসিফ মুস্তফা রিফাত, এটাতে এ হবে না, খেয়াল করে, এটা বি হবে। কেন হবে? ইনসিস্ট অন, ইনসিস্ট অন এমন একটা, মানে ইনসিস্ট অন যেহেতু আছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যেহেতু হচ্ছে, তার মানে অ্যাকসেপ্টিং দিতে হবে আমাকে, অ্যাকসেপ্টিং।
তাহলে অ্যাকসেপ্টিং যদি আমি দিতে যাই তাহলে অ্যাকসেপ্টিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এর পূর্বে আমাকে পজিটিভ বসাইতে হবে। যেহেতু পজিটিভ বসাইতে হবে তাহলে আমাকে দিতে হবে কি দে আর অ্যাকসেপ্টিং, দে আর অ্যাকসেপ্টিং। তাহলে দ্যাম টু অ্যাকসেপ্ট হয় না, দে অ্যাকসেপ্টিং হয় না, দে অ্যাকসেপ্ট হয় না, সেটা হবে কি দে আর অ্যাকসেপ্টিং। পরবর্তী প্রশ্নটা দেখো, এবার বলো এটা কোনটা হবে। আই লাইক ইউ ওয়াকিং, আই লাইক ইউর ওয়াকিং, আই লাইক ইউরস ওয়াকিং, আই লাইক ইউ আর ওয়াকিং লাইক এ ক্যাট, কোনটা? এটা কোনটা হবে বলো? এ বি সি ও ডি কোনটা হবে? আই লাইক পজিটিভ যেটা ইউর ওয়ার্কিং, ইয়েস ওয়াকিং, ইউর ওয়াকিং। কারণ দেখো সবগুলাতে মজার বিষয় ইউর পজিটিভ কোনটা। দেখো এখানে ওয়াকিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, তাই না? তাহলে যেহেতু এগুলো ভার্ব প্লাস আইএনজি তার মানে ওয়াকিং এর পূর্বে পজিটিভ প্রোনাউন বসবে, তার মানে ইউ ভুল, তাহলে ইউর হইতে পারে পজিটিভ। দেখো এটা ইউরস, ওকে। এবার দেখো পার্থক্য কোনটা, দিস ইজ ইউর পেন, ওকে। আর আরেকটা হচ্ছে দিস পেন ইজ ইউরস। দুইটার মধ্যে পার্থক্য কোথায় দেখো, একটা হচ্ছে দিস ইজ ইউর পেন আর দিস ইজ ইউরস, এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। কোথায় শিখে আসছি আমরা, একদম প্রথম স্লাইডে যদি যাও, ওকে এই যে দেখো প্রথম স্লাইডে এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, কোনটা? এই যে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর ইউরস হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, রাইট? তাহলে আমরা কোনটা বসাবো, আমরা বসাবো নর্মালি এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের কাজ করে, খেয়াল করো। এই যে আমরা এটা বসাই না, এই যে এইটা নাউনের কাজ করে, এই নাউনের পূর্বে আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাইতে হয়, কিন্তু যদি নাউন না থাকে আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হয় না। তারপরে এই যে ওয়াকিং, এই যে ওয়াকিং ওয়াকিং ওয়াকিং, এগুলো হচ্ছে নাউনের কাজ করতেছে। তাহলে নাউনের পূর্বে যেহেতু আমি বসাবো, সেক্ষেত্রে আমি কি ইউরস বসাবো নাকি ইউর বসাবো বলো? নাউনের পূর্বে কি আমি ইউর বসাইছি নাকি ইউরস বসাইছি? নাউনের পূর্বে আমি ইউর বসাইছি, তাহলে এটা কিন্তু হবে আই লাইক ইউর ওয়াকিং। বি নাম্বারটা কারেক্ট, সি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল, এ নাম্বারটাও কি ভুল। আর এটা ইউ আর, কিন্তু এটার মানে কি, এটার মানে হচ্ছে ইউ আর। আমি কি বলবো আই লাইক ইউ আর ওয়াকিং লাইক এ ক্যাট? না, তাহলে আই লাইক ইউর ওয়াকিং, আই লাইক ইউর রাইটিং। আমরা মাঝে মাঝে বলি না আই লাইক ইউর রাইটিং, আই লাইক ইউর ডান্সিং। ব্যাপারটা বুঝছো? এই প্রশ্নটা কেন হয়েছে বুঝছো কিনা বলো? এই প্রশ্ন বুঝছো কিনা? বুঝছো? বোঝা ইম্পর্টেন্ট। আই লাইক ইউর ওয়াকিং, এক্স্যাক্টলি, ওকে। এটা পারার কথা, এটা পারার কথা। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অবজেক্ট টু ড্যাশ কামিং, তাহলে কামিং যেহেতু ভার্ব প্লাস আইএনজি, তাহলে দেখো আমরা এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অবজেক্ট টু কামিং, কামিং যেহেতু ভার্ব প্লাস আইএনজি, তো সুতরাং আমরা কি বসাবো, ভার্ব প্লাস আইএনজির আগে আমাদের পজিটিভ বসবে, কারণ নাউনের আগে কি বসে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তার মানে আমরা হি বসাচ্ছি না, শি বসাচ্ছি না, হিম বসাচ্ছি না, তাহলে হিজ, তাহলে বসাচ্ছি কি হি ইজ কামিং। পরবর্তীটা দেখো, ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, এক্ষেত্রে একটা জিনিস আছে, এক্ষেত্রে জিনিসটা কি তোমাদের মাথায় রাখতে হবে। ধরো একটা সেন্টেন্সে আমার 3টা প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে, আমরা জাস্ট লিখে দেই। যদি তুমি দেখো সেন্টেন্সটা দিয়ে নেগেটিভ কিছু বোঝাচ্ছে সেন্টেন্সটা দিয়ে, অথবা ব্লেম বুঝাচ্ছে, তখন আমরা এই সেন্টেন্সটা কি দিব, আগে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। আর সেন্টেন্সটা দিয়ে যদি তোমার নর্মাল কিছু বোঝায়, নর্মাল সেন্টেন্স, জাস্ট নর্মাল একটা সেন্টেন্স, অথবা সেন্টেন্সটা দিয়ে জাস্ট বোঝাচ্ছে কি তোমার ইতিবাচক কিছু বোঝাচ্ছে, সেন্টেন্সটা দিয়ে ইতিবাচক কিছু বোঝাচ্ছে, বা জেনারেল কোনো স্টেটমেন্ট দিচ্ছে, কি দিচ্ছে, জেনারেল কোনো স্টেটমেন্ট যদি তুমি দেখো দিচ্ছে, তখন এই সেন্টেন্সে আগে আমরা বসাবো সেকেন্ড পারসন, তারপরে আমরা বসাবো থার্ড পারসন, তারপরে আমরা বসাবো ফার্স্ট পারসন। সিম্পল।
যদি সেন্টেন্সটা দিয়ে নেগেটিভ বোঝায়, দোষ বোঝায়, অপরাধ বোঝায়, ওই সেন্টেন্সটা আমরা শুরুতে বসাবো ফার্স্ট পারসন, তারপরে বসাবো সেকেন্ড পারসন, তারপরে বসাবো থার্ড পারসন। আর সেন্টেন্সটা দিয়ে যদি কি বোঝায়, নর্মালি যদি কি বোঝায়, এটা জেনারেল স্টেটমেন্ট, আমরা 5 জন মিলে গেছিলাম, খাইছিলাম, বসছিলাম, করছিলাম, দেখছিলাম ভালো কিছু, তখন আমরা দিব কি আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট। এখন ধরো এই নিয়মটা যদি বাঙালিরা বানাইতো তাহলে নিয়মটা কেমন হইতো বলো? বাঙালিরা যদি এই নিয়ম বানাইতো তাহলে খারাপ কাজের সময় দিত কোনটা? দ্বিতীয়টা, যে খারাপ কাজে আমি ছিলাম না, ও ছিল, সে ছিল, তারপরে আমি আসছি। খারাপ কাজে দিত কোনটা? এটা। আর ভালো কাজে কোনটা দিত? প্রথমটা। যে কিভাবে দিত? এই ভালো কাজ আগে আমি করছি, তারপরে সে আসছে, তারপরে ও আসছে, তাই না? এরকম হয়তো। তো এই জিনিসটা মনে রাখবা। তাহলে দেখো এখানে কি হইতেছে ব্যাপারটা, তাহলে দেখো সেলিম ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশ, তাহলে দেখো পানিশমেন্টের ব্যাপার আসছে। তাহলে পানিশমেন্টের ব্যাপার যেহেতু আসছে, তার মানে এটা নেগেটিভ একটা ভাইব দিচ্ছে, তাই না? নেগেটিভ যেহেতু ভাইব দিচ্ছে, তার মানে আমরা আগে কোনটা দিব? ফার্স্ট পারসন, তারপরে দিব সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তাই তো? তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে সেলিম ফার্স্ট পারসন না, ইউ ফার্স্ট পারসন না, ইউ ফার্স্ট পারসন না, তাহলে আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, তারপর যে সেলিম হচ্ছে থার্ড পারসন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কোনটা? সি নাম্বারটা। এরপরে পরবর্তী প্রশ্নে যাও। পরবর্তী প্রশ্নটা দেখো, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তার মানে এটা জেনারেল স্টেটমেন্ট। তাহলে জেনারেল স্টেটমেন্টের জন্য কি হয়? আগে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট। তাহলে দেখো ইউ সেকেন্ড এটা হইতে পারে, ইউ সেকেন্ড এটা হইতে পারে, বাট আই সেকেন্ড এটা হবে না, হি সেকেন্ড এটা হবে না। তাহলে ইউ, হি অ্যান্ড আই, আর এটা হচ্ছে ইউ, হি অ্যান্ড আই। এবার বলো এ এবং বি এর মধ্যে কোনটা হবে বলো? বলো এ এবং বি এর মধ্যে কোনটা হবে বলো? এ এবং বি এর মধ্যে কোনটা হবে? একটা হচ্ছে ইউ অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট, একটা ইউ অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ওকে, বেশিরভাগ পোলাপাইন কট খাই গেছে, এইখানেই কট খাই গেছে। এই যে কটটা ঠিক এই জায়গায় খাইছে। হ্যাঁ, এবার তোমাকে কটটা ঠিক এই জায়গায় দিবে। ঘটনা হচ্ছে কোন জায়গায় দেখো, ঘটনা হচ্ছে তুমি হয়তো ভাবতে পারো আই এর পরে তো ভাই ওয়াজ হবে, ইউ অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট, আই এর পরে তো ভাই ওয়াজ হয়। কিন্তু বাবা মনে রাখতে হবে ওর একটা প্যাকেটের মধ্যে আছে, এরা সবাই মিলে একটা সাবজেক্ট, এরা সবাই মিলে একটা সাবজেক্ট। তুমি যদি শুধু আইকে সাবজেক্ট ধরে ভার্ব দাও তাহলে অন্যরা মাইন্ড করবে, আর অন্যরা মাইন্ড করলে কট খায় যাবা। সবাইকে, এটা সম্প্রীতির বাংলাদেশ, সবাইকে একসাথে রাখতে হবে, সবাইকে অ্যাকনোলেজ করতে হবে। করে যেহেতু সবাই মিলে একসাথে, তার মানে ভাবটা হবে প্লোরাল, সুতরাং বি নাম্বারটা হবে না, হবে কোনটা? এ নাম্বারটা। তখন সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো তোমাকে দেখে মানে বুঝতে হবে। আমি কিন্তু পারতাম রুলসটা পড়াই দিলে, আমি তোমাকে জাস্ট প্রত্যেকটা প্রশ্ন কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না সেটাও দেখাই দিচ্ছে, এবং লাস্ট ক্লাস পর্যন্ত এটাই হবে। বাবারে তোমার কাছে এখন মনে হচ্ছে পারে মানে তোমরা অনেক কুতুব খুঁজবা না, আমি শিওর। আমি তোমাদেরকে যতই বলি না কেন, তুমি বাজার থেকে অনেকগুলো বই কিনবা, তোমাকে যতই বলি না কেন তুমি অনেক মানে প্র্যাকটিস করার জন্য বই কিনবা, তারপরে হচ্ছে অনেক ক্লাস দেখবা, অনেক এটা করবা সেটা করবা, আমি যতই বলি না কেন, কিন্তু পরীক্ষায় গিয়ে মনে হবে যে না ভাই তো ঠিকই বলছিল, ক্লাসে যা পড়া এইগুলোই তো আসছিল, এবং যেভাবে পড়াইছে এইগুলাই তো এমনিই প্রশ্ন সলভ করতে হয়, এটাই মনে হবে। এবং বেশিরভাগ পোলাপাইনি পাকনামি করতে যায় নিজে নিজে। লাস্ট 2016 সাল থেকে পোলাপাইনি দেখতেছি, তো এটা তো হচ্ছে 2024, তার মানে 8 বছর ধরে। অর্থাৎ তুমি যখন কোন ক্লাসে পড়ো, এখন তুমি হচ্ছে 2024 সালে তুমি এইচএসসিতে, তার মানে 2016 সালে তুমি কোন ক্লাসে ছিলা? মানে তোমরা 2016 সালে কিসে ছিল, মানে কোন ক্লাসে? ওরা ক্লাস 6-এ। ওরা 2016 সালে কোন ক্লাসে ছিল? হ্যাঁ 5-এ ছিল না? 5, 6 সে সবাই তোমরা তো এক ক্লাসেই থাকার কথা, তোমরা কি 2 জন 2 ক্লাসে নাকি? আচ্ছা কেউ, আমি যা বলি তাই হবে নাকি? ক্লাস 5-এ ছিল বা 6-এ ছিল। অর্থাৎ তুমি যখন ক্লাস 6-এ পড়ো, আমি তখন ইউনিভার্সিটির পোলাপাইনরে পড়াই, মানে ইউনিভার্সিটির পোলাপাইন ভর্তির জন্য পড়াই। তো তার মানে আমাদের কথা যেটা শুনো, স্লাইডের বাইরে কিচ্ছু পড়বা না, ক্লাসের বাইরে কিচ্ছু পড়বা না। আর ঠিক 1 সপ্তাহ পরে এই ক্লাসটাকে আবার রেকর্ড শুনবা, লিখবা না। আমি আবারও বলছি লিখবা না, কারণ ভর্তি পরীক্ষায় তুমি রুলস নিয়ে যাবা না, ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্নগুলো কিমনে সলভ করে এবং প্রশ্নটা কোথায় আছে সেগুলো তুমি খেয়াল করো, তাইলেই হবে। ওকে, তারপরে প্রশ্নটা দেখি। এটা পারবা, এটা পারার কথা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, একই জিনিস। এরপরে আসো, আমাদের এই জায়গাটা একটু মনোযোগ দিতে হবে, খেয়াল করো, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট।
এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিতে হবে, খুবই মনোযোগ দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা পারি না এবং আমরা কনফিউজড হয়ে যাই। আচ্ছা, খেয়াল করো, আমরা নর্মালি কি হয়, আমাদের নর্মালি যেটা হয়, কিছু কিছু শব্দ আছে, যেমন কমিটি, টিম, ক্লাস, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা কি ধরি, আমরা সিঙ্গুলার ধরি, কালেকটিভ নাউন ধরি, তাই না? একটু মনোযোগ দাও। এগুলাকে আবার নাম দেয় নাউন অফ মাল্টিটিউডস। নাম জানার দরকার নাই, তুমি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে সেটা জানো এবং পরীক্ষা আসতে কেমন উত্তরটা দিব আমরা সেটা বুঝো। খুব মনোযোগ দিয়ে দেখো। ধরো তোমার বাসায় তোমাদের ফ্যামিলি, একটা ফ্যামিলি, তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখো, একটা ফ্যামিলিতে এই যে দেখো, এই ফ্যামিলিতে মানুষ আছে তোমাদের, ধরো ফ্যামিলিটা হচ্ছে মুকবল মিয়ার ফ্যামিলি, মুকবলের ফ্যামিলি, মুকবলের পরিবার। এই মুকবলের পরিবারে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে ধরো 1 2 3 4 5 6। এই মুকবলের পরিবার সবাই একসাথে আছে, তাদের মধ্যে কোনো মতপার্থক্য নাই, তারা সবাই একসাথে খাচ্ছে, একসাথে ঘুমাচ্ছে। তাদের পরিবারের 5 জন মানুষ, 5 জনের আবার 4টা করে সন্তান, তার মানে 20 জন, আবার প্রত্যেকের একটা করে বউ, তার মানে হইতেছে কত, 25 জন সবাই। এবং মুকবল হচ্ছে এই পরিবারের প্রধান। তার মানে সবাই যেহেতু একসাথে আছে, তার মানে একটা পরিবার যেহেতু, তার মানে মুকবলের ফ্যামিলিতে তোমাকে যদি আমি প্রশ্ন করি কয় হাঁড়িতে রান্না হয়, মুকবলের ফ্যামিলিতে কয় হাঁড়িতে রান্না হয়, তুমি নিশ্চয় উত্তর দিবা কি, মুকবলের ফ্যামিলিতে 1 হাঁড়িতে রান্না হয়, তাই না? 1 হাঁড়িতে রান্না হয়। মানে 1 হাঁড়িতে রান্না বলতে বুঝছো কিনা, মানে তারা হচ্ছে ইউনাইটেড, তারা হচ্ছে ইউনাইটেড। 1 হাঁড়িতে রান্না বলতে বোঝাচ্ছে না তারা একটা আইটেম খায়, তারা অনেকগুলো আইটেমই খায়, বাট একসাথে ইউনাইটেড। ইভেন ইফ মুকবলের পরিবারে কতজন, টোটাল 25 জন। আবার বুঝো, সবাই মিলে একটা পরিবার এবং তারা 1 হাঁড়িতে রান্না করে, বুঝো। এবার আসো, এই মুকবলের পরিবারে ধরো একজন ঢুকলো, এই মুকবলের পরিবারে, এবার আসো, এই মুকবলের পরিবারে কিছু বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ধরো ছোট ছেলেটা, এই ছোট ছেলেটার নাম ধরো আকবর, এর বিদেশে পড়াশোনা করাইছে, বাইরে পড়াশোনা করাইছে। এর বউ এর বিভিন্নভাবে পরামর্শ দেয়, এই দেখো এত বড় ফ্যামিলিতে থাকা লাগবে না, তুমি আলাদা বাসা নিয়ে নাও, এই ফ্যামিলিতে থেকে কি করবা, এরা গেও খ্যাত মূর্খ, এরা টিকটক চালায়, তার চেয়ে ভালো আমরা শহরে চলে যাই, ওখানে আমরা আমাদের বাচ্চাদেরকে বেটার লাইফ দিতে পারবো, মানে উই ক্যান হ্যাভ এ ভেরি প্রসপারাস লাইফ, সো আমরা আলাদা হয়ে যাই। তখন দেখা গেল কি, এই মুকবলের ফ্যামিলি থেকে এই যে একটা অংশ বের হয়ে গেল, একটা বড় অংশ এই জায়গায় আসলো, এখানে 2 জন আসলো, এখানে থাকলো কিছু মানুষ, আবার এখানে থাকলো কিছু মানুষ। এই পুরাটা কিন্তু মুকবলের ফ্যামিলি, 25 জন 4-5টা ভাগ হয়ে গেল, রাইট? এবার তোমাদের কাছে প্রশ্ন, এবার হাড়ি কি একটা নাকি আলাদা আলাদা? আবার নিশ্চয়ই হাড়ি আলাদা আলাদা। যেমন এই ফ্যামিলির জন্য একটা হাড়ি, আবার দেখো এই ফ্যামিলির জন্য আবার একটা হাড়ি, আবার এই ফ্যামিলির জন্য একটা হাড়ি, কিন্তু পুরাটা মিলে কিন্তু মুকবলের পরিবার, তাই না? মুকবলের কিন্তু পুরাটাই পরিবার। তার মানে মুকবলের পরিবার যখন সবাই একসাথে ছিল, তখন এই মুকবলের পরিবারে হাড়ি ছিল একটা, কিন্তু মুকবলের পরিবারটা যখন ভেঙে যায়, মতপার্থক্য তৈরি হয়, সেখানে কোনো এগ্রিমেন্ট থাকে না, তখন মুকবলের পরিবার একটা হওয়া সত্ত্বেও হাড়ি কি হয়ে যায়, তোমার 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, মানে ডাবল হয়ে যায়, রাইট? ব্যাপারটা বুঝো, মানে বুঝো কিন্তু বিষয়টা। যদি তুমি দেখো মুকবলের পরিবারটা একসাথে আসে, একসাথে যখন থাকতেছে সবাই, কোনো মতপার্থক্য নাই, তখন মুকবলের পরিবার সবাই 1 হাঁড়িতে ভাত খায়। কিন্তু মুকবলের পরিবারে যখন কি দেখা যাচ্ছে, বিভাজন দেখা যাচ্ছে, একটা পরিবার হওয়া সত্ত্বেও মুকবলের কি হচ্ছে, হাঁড়ি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, রাইট? এই জিনিসটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডে কি হয়, নাউন অফ মাল্টিটিউড হয়, ধরো কিছু কিছু শব্দ আছে, আমরা স্কুল কলেজে থাকতে, ধরো আমরা স্কুল কলেজে থাকতে আমাদেরকে বলা হইতো যে ফ্যামিলি, টিম, তারপর হচ্ছে কমিটি, এগুলোর পরে যে তোমার ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই প্রশ্ন যখন আমরা করতো, আমরা চোখ বন্ধ করে বলে ফেলতাম যে ভার্ব হবে কি সিঙ্গুলার। কিন্তু মাথায় রাখতে হবে, ভর্তি পরীক্ষায় এখন সেই উত্তর দেওয়া যাবে না, আমাকে জানতে হবে এই যে মুকবলের ফ্যামিলিটা বা মুকবলের টিমটা, মুকবলের কমিটিটা, এটা কি একমত কিনা। যদি তুমি
প্রশ্নটা পড়ে বুঝো যে মুকবলের পরিবারটা একমত, তাইলে হারি হবে কি সিঙ্গুলার, অর্থাৎ আমার যে ভার্বটা দিব কি সিঙ্গুলার। আর মুকবলের পরিবারটা আমি পড়ার পরে যদি বুঝি তাদের মধ্যে পার্থক্য আছে, তারা একমত না, তারা বিভাজিত, তখন মুকবলের পরিবারে হারি কি হয়ে গেছিল, ডাবল হয়ে গেছিল। ঠিক একইভাবে এই ফ্যামিলি টিম এবং কমিটির যে ভার্বটা হবে কি প্লুরাল। বুঝো, আবার বলতে যাচ্ছি, যদি তুমি দেখো কালেকটিভ নাউন দিয়ে যদি একমত বোঝায়, কোনো বিভাজন না বোঝায়, তখন ভার্ব হবে সিঙ্গুলার। আবার ওই কালেকটিভ নাউন দিয়ে যদি তুমি দেখো ভার্বটা কি হচ্ছে, মানে বিভাজিত বোঝাচ্ছে, তখন ভার্বটা হবে প্লুরাল এবং ওই সেন্টেন্সে যতগুলো প্রোনাউন আসবে সবগুলো হবে প্লুরাল। আবার বুঝো, যদি তুমি দেখো কালেকটিভ নাউন দিয়ে একমত বোঝাচ্ছে, তখন ওই সেন্টেন্সের যে ভার্বটা আসবে সেটা হবে সিঙ্গুলার এবং পরবর্তীতে যত প্রোনাউন আসবে সব হবে সিঙ্গুলার। আবার ওই ফ্যামিলি দিয়ে যদি আবার কি বোঝায়, টিম দিয়ে বা কমিটি দিয়ে যদি দ্বিমত বোঝায়, তখন ভার্ব হবে প্লুরাল এবং পরবর্তীতে যত প্রোনাউন আসবে সব হবে প্লুরাল। বুঝছো কিনা এই কথাটা, বুঝছো কিনা আগে এটা বলো, তারপরে তোমাদেরকে কাজে দিতেছি। এই কথাটা বুঝছো, মানে এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা আগে বুঝো। আচ্ছা, একজন বলতেছে ভাই আগে যা পড়ছি তা কি সব ভুল? না, এগুলো ভুল না, এগুলো তখনের প্রয়োজন। আজকে ক্লাসে আমি শুরুতে বলছি এখনের আমার যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। এখনের পারপাসটা হচ্ছে কি, আমার ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমাকে পারতে হবে। ওকে, তাহলে চলো আমরা এবার প্রশ্ন সমাধান করি। ধরো আমি প্রশ্নের এই অংশ, অন্য অংশ দেখবো না, আমাকে প্রশ্ন দেখবো কি শুধু, ধরো আমি প্রশ্নের শুধু এই অংশটা দেখলাম, দ্য টিম, দ্য কমিটি, দ্য জুরি। এতদিন পর্যন্ত দ্য টিম, দ্য কমিটি, দ্য জুরি এগুলা দেখে আমরা কি সিদ্ধান্ত নিতাম, এগুলা দেখে আমরা সিদ্ধান্ত নিতাম ভার্ব হবে সিঙ্গুলার, সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিতাম। কিন্তু এখন এটা করা যাবে না, আমার পুরাটা বাক্য আগে পড়তে হবে। বাক্যটা পড়ে আমি যদি মনে করি যে এখানে সবাই একমত, তাইলে আমি ভার্ব দিব সিঙ্গুলার এবং এবং পরবর্তীতে যত প্রোনাউন আসবে সব হবে সিঙ্গুলার। আর বাক্যটা পড়ার পরে যদি দেখি যে এখানে বিভাজন আছে, ডিসএগ্রিমেন্ট আছে, তখন ভার্ব হবে প্লুরাল এবং পরবর্তীতে যা আসবে সব হবে প্লুরাল। এবার আমরা দেখি, চলো পড়ি। দ্য টিম হ্যাজ টেকেন প্রপোজাল, অর্থাৎ টিমটা কি করছে, একটা প্রপোজাল নিয়ে নিছে। যেহেতু একটা প্রপোজাল নিছে, তো তার মানে কি সবাই একমত বলেই তো নিছে, তার মানে কি আমার ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার দেই, তাহলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, হ্যাজ হবে এবং পরবর্তীতে যত প্রোনাউন আসবে সব হবে কি সিঙ্গুলার, তার মানে হবে কি ইটস। ওকে, তারপর দেখো দ্য কমিটি সেপারেটেড। এবার দেখো সেপারেটেড যেহেতু আছে, তার মানে কি ধরে নিবা, হারি কি একটা নাকি আলাদা? যেহেতু সেপারেট বুঝাইছে, হারি কি একটা না আলাদা বলো? এই একজন বলতেছে হ্যাভ টেকেন, হে আমি হ্যাভ টেকেন হবে কেন, মার খাবা তুমি বলো। দ্য কমিটি ওয়াজ সেপারেটেড নাকি ওয়ার সেপারেটেড বলো? তাহলে কি হবে, ওয়ার সেপারেটেড ইন দেয়ার অপিনিয়ন্স, ওয়ার সেপারেটেড ইন দেয়ার অপিনিয়ন্স। বুঝছো, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, তারপরে দেখো দ্য জুরি ডিভাইডেড আছে, দেখো ডিভাইডেড দিয়ে কি বোঝাচ্ছে, তাহলে ডিভাইডেড যেহেতু আছে তার কি হবে এটা, দ্য জুরি ওয়ার ডিভাইডেড নাকি ওয়াজ ডিভাইডেড? দ্য জুরি ওয়ার ডিভাইডেড, এক্স্যাক্টলি। ওকে ফাইন, ওয়ার ডিভাইডেড। একজন বলতেছে ওয়াজ, আরেকজন বলতেছে দেয়ার। এ বেটা ওয়াজ এবং দেয়ার হয় কেমন? তোমার যদি প্লোরাল হয় দুইটাই প্লোরাল, সিঙ্গুলার হলে দুইটাই সিঙ্গুলার, তোমার প্লোরাল হবে কেন বাবা? এগুলো তো তুমি তো মিয়া মুকবল হলে তো হবে না। এ হচ্ছে বাসার ওই মানুষটা, যে মানুষটা হচ্ছে বিয়ের পরে টিকটক চালায়া টাকা ইনকাম করবে। ওয়ার দেয়ার, ইয়েস। আর এক নাম্বারটা যেহেতু আমরা দেখলাম একমত বুঝাইতেছে, এই কারণে আমরা ভার্বটা সিঙ্গুলার দিলাম, পরবর্তীতে প্রোনাউনটা আমরা কি দিলাম, সিঙ্গুলার দিলাম, রাইট? ওকে, তাহলে চলো আমাদের পরবর্তীতে প্রশ্ন দেখি। ওকে, এই জিনিসগুলো একটু পড়ে নেবা, এই শরীরের কোনো অংশ পজিটিভ অ্যাডজেক্টিভ বসে এই জিনিসগুলো একটু পড়ে নেবা। ওকে ওকে ফাইন, এবার আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের
আজকের ক্লাসে এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের শর্ট ভিডিও তোমাদেরকে দিয়ে দিব এবং হচ্ছে আমাদের তো থাকছেই। দেখো খুব মনোযোগ দাও, এটা মানে মনোযোগ দাও আগে। আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় কোথায় জানো? আমরা কোথায় হু ব্যবহার করব, কোথায় হুম ব্যবহার করব। হু এবং হোম এই জায়গায় আমাদের একটু ঝামেলা হয় যে আমরা কোথায় হু ব্যবহার করব এবং কোথায় হুম ব্যবহার করব, এটা নর্মালি আমরা বুঝতে পারি না। তো যেহেতু আমরা বুঝতে পারি না, তাহলে চলো এটাকে আমরা কীভাবে করবো আমরা একটু দেখি। এটার কয়েকটি ট্রিক্স আছে, আমাদের মানে পরীক্ষা পারলেই তো হয়েছে। আচ্ছা, এবং আরেকটা আমরা পারি না, সেটা হচ্ছে হুজ। কোথায় আমরা হুজ ব্যবহার করব। আচ্ছা, আমি একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি, ভেঙে ভেঙে। আচ্ছা, হু এটা হচ্ছে তোমার সাবজেক্টিভ, তারপরে ট্রিক্স দিয়ে দিব, যেটা মানে হচ্ছে যে, বাংলা হচ্ছে কি যে। হোম, হোম হচ্ছে কি অবজেক্টিভ, যেটা মানে হচ্ছে কি যাকে। আমি ধরে নিচ্ছি তুমি আর এরপর ইংলিশ পড়বা না, মানে এই ক্লাসের পরে আর বাসায় গিয়ে পড়বা না, এটা ধরেই নিয়ে তোমাকে পড়াই দিচ্ছি। আচ্ছা, হুজ, হুজ কি? হুজ মানে হচ্ছে যার, যেটা মানে হচ্ছে কি পজিটিভ। তুমি যদি মিনিং দিয়ে পারো তাহলে তো ভালোই, এটা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। তুমি যদি বলো ভাই এটাতে মিনিং দিয়ে পারা যায়, আমি কেন এইভাবে করবো, তাহলে ওয়েলকাম, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা আমরা একদম পারি না তাদের জন্য কি। আচ্ছা, এবার আসো এগুলো আমরা কেমনে বুঝবো। ধরো কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো ফাইনাইট ভার্ব, এটা পদ্ধতি, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা যদি তুমি দেখো সমান সমান আছে, তাইলে আমরা সেক্ষেত্রে হোম বসাবো। কি বসাবো? হোম। যদি ফাইনাইট ভার্ব থাকে দুইটা, সাবজেক্টও থাকে দুইটা, তাইলে হবে হোম। ফাইনাইট ভার্বও ধরো তিনটা, সাবজেক্টও তিনটা, তাইলে হবে হোম। ফাইনাইট ভার্বও চারটা, সাবজেক্টও চারটা, তাইলে হবে হোম। এক নম্বর পদ্ধতি। যদি তুমি দেখো কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা সমান সমান, তাইলে আমরা হুম বসাই দেবো। কি বসাই দেবো? হুম। বুঝো, এটা হচ্ছে এক নাম্বার একটা মানে ট্রিক্স। এক। দুই নাম্বার, তুমি যদি কোনো সেন্টেন্সে দেখো ফাইনাইট ভার্বের সংখ্যা নট ইকুয়াল টু সাবজেক্টের সংখ্যা, তখন আমরা দিব কি? হু। অর্থাৎ যদি তুমি দেখো যে কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্বের তুলনায় সাবজেক্ট একটা কম, তখন আমরা দিয়ে দিব কি? হু। কি দিব? হু। এই আমি কিন্তু আবার বলছি, এগুলো কিন্তু ট্রিক্স, সব জায়গায় খাটবে না, পরীক্ষায় যা আসবে সেগুলোর জন্য খাটবে। এক নাম্বার তুমি অর্থ দিয়ে পারলে তো ফাইন, মিনিং দিয়ে পারলে তো ফাইন। দুই নাম্বার হচ্ছে এই পদ্ধতিতে আমরা যাব, রাইট? তাহলে আমরা সেন্টেন্সে গুনবো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা কি কিনা সমান কিনা। যদি সমান হয় তাহলে দিব হুম, আর যদি দেখি সমান না তাহলে আমরা দেবো কি? হু। আচ্ছা, আবার পদ্ধতি আছে আরেকটা, খেয়াল করো। পদ্ধতি স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা যদি এমন হয়, ধরো সাবজেক্ট আসছে, তারপরে ভার্ব আসছে, তারপরে অবজেক্ট আসছে, তারপরে ধরো ব্ল্যাঙ্ক আসছে, তারপরে আবার ভার্ব আসছে, তারপরে কি আসছে? অবজেক্ট আসছে বা বাকি অংশ এক্সটেনশন, রাইট? ওকে, এই ধরনের একটা স্ট্রাকচার হইতে পারে। আরেক ধরনের একটা স্ট্রাকচার হইতে পারে, সাবজেক্ট আসছে, ভার্ব আসছে, অবজেক্ট আসছে, আবার ব্ল্যাঙ্ক, আবার সাবজেক্ট আসছে, ভার্ব আসছে, অবজেক্ট আসছে। আরেক ধরনের স্ট্রাকচার হইতে পারে তিন নাম্বার, খেয়াল করো, সাবজেক্ট আসছে, ভার্ব আসছে, অবজেক্ট আসছে, আবার ব্ল্যাঙ্ক, আবার সাবজেক্ট আসছে, ভার্ব আসছে, আবার ভার্ব আসছে, আবার অবজেক্ট আসছে। এই তিন ধরনের স্ট্রাকচার হইতে পারে, তিন ধরনের স্ট্রাকচার হইতে পারে। এবার আমরা একটু চলো এই তিন ধরনের স্ট্রাকচার কিভাবে হয় একটু আমরা একটু দেখি। তিন ধরনের স্ট্রাকচার, ওকে। একটা বাক্য লিখি, এক নাম্বার একটা বাক্য লিখলাম উপরে, এটার বাক্য যেমন যেমন আই নিড দ্য বয়, আই নিড দ্য বয়, নিড দ্য বয় ড্যাশ। ধরো সেন্টেন্সটা হচ্ছে ও আই নিড দ্য বয় ড্যাশ কামস হেয়ার, কি হেয়ার? কামস হেয়ার। এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স লিখলাম, আই নিড দ্য বয়, নিড দ্য বয় ড্যাশ ইউ সেইড টল। ওকে, তিন নম্বর একটা বাক্য লিখলাম। আচ্ছা, আমি এটা কাজ করি, এটা একটা আরেকটা স্লাইডে লিখি, নাহলে প্রেস লাগা ফেলবা। এক নম্বর স্ট্রাকচার জন্য কি লিখছিলাম? এক নম্বর স্ট্রাকচার লিখছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, রাইট? ওকে,
এটা হচ্ছে একটা সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সটার জন্য কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্ল্যাঙ্ক, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, আর 3 নম্বরটার জন্য কি ছিল? 3 নম্বরটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে এটা সেম, সবগুলারই এটা সেম, ব্ল্যাঙ্ক সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? চলো এবার আমরা বাক্য লিখি। বাক্য লিখলাম 1 নম্বরে, আই নিড দ্য বয় ড্যাশ ইজ স্মার্ট। ওকে, এটা লিখলাম, আই নিড দ্য বয় ইউ said smart. ওকে, এরপরে লিখলাম, I need the boy dash you said is smart. ওকে, এবার তোমাকে বসাইতে বললো যে হু এবং হোমের মধ্যে কোনটা বসাবো, রাইট? তাহলে চলো আমরা এবার কাজ করা শুরু করি, একটু মনোযোগ দাও, কাজ করা শুরু করি। হ্যাঁ, স্লাইড দেখে পড়ে নিবা, তুমি নোট করবা কেন? তুমি যদি নোটই করবা তাহলে তুমি এখানে ভর্তি হইছো কেন এত টাকা দিয়ে? মানে তুমি যদি নোট করো তাহলে এত টাকা দিয়ে ভর্তি হইছো কেন? এত দরকার আছে মিয়া? একদম টাইম ওয়েস্ট। এই নোট করবা না তোমরা, আমি তো শুরুতেই বললাম নোট করবা না। নোট করা কেন করবা? এই মিয়া স্মার্ট হও, এগুলো নোট করার প্রয়োজন নাই। তুমি স্লাইড যখন দিয়ে দিবে তোমাকে, তোমার কাজ হচ্ছে কি, তুমি স্লাইড দেখে দেখে পড়ে নেবা, ক্লাসে হেডফোনটা রাখবা, তাহলে হবে। বা রিটেনগুলো কিভাবে পড়বো? এন্ড কোটা থেকে, কোটা থেকে কি লিখছে ভাইয়া রিটেন কোটা থেকে পড়বো এবং কোন বই থেকে পড়বো? বলো, দেখুন তোমাকে এইটা পড়াইতেছে, এই পোলাপাইনের সমস্যা হচ্ছে এইটা, এখন পড়াচ্ছি ওইটা, জিজ্ঞেস করে রিটার্নের কথা, আবার যখন রিটার্ন পড়াবো তখন বলবে গ্রামারের কথা। এরা হচ্ছে মানে ফালতু মানুষ। যখন যেটা পড়াচ্ছি সেটা পড়ো। তুমি যেহেতু এখানে আসছো, তোমার রিটার্ন কি না কি সেটা তোমার এটা পারো মিয়া। রিটার্ন পড়বো কোটা থেকে ভাইয়া। আচ্ছা, এবার দেখো আমরা এটা করি। আমরা একটু আগে বলছিলাম না, কোনো সেন্টেন্সে যদি আমি দেখি সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা কি ইকুয়াল, সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি আমি দেখি ইকুয়াল, তাহলে আমরা দিব যেন কি, আমরা দিব হুম। আর সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি আমি দেখি নট ইকুয়াল, তাহলে আমরা দিব কি, হু। তাহলে এই পদ্ধতিতে আমরা যাই। তাহলে এই পদ্ধতিতে গেলে আমরা কি দাঁড়াচ্ছে দেখি, চলো। দেখো, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, এই ভার্বের সাবজেক্ট নাই, তাহলে আমরা দিব কি, হু, তাই না? দেখো, এই সেন্টেন্সে এই ভার্বের সাবজেক্ট এটা, এই ভার্বের সাবজেক্ট নাই, তাহলে দিচ্ছে হু। আর এইভাবে ধরলে ভার্ব আছে দুইটা, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, তাহলে এই সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট যেহেতু নাই, তাহলে আমরা সাবজেক্টিভ ফ্রম হু দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, আই নিড দ্য বয় ড্যাশ ইজ স্মার্ট। তাহলে নিড ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, ইজ ভার্বের সাবজেক্ট নাই, এই কারণে আমরা দিছি কি, হু। আবার চলো 2 নম্বরে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট এটা, এই ভার্বের সাবজেক্ট এটা, তাহলে ভার্বের সাবজেক্ট যেহেতু মিল, তাহলে আমরা দেবো কি, হোম। ঠিক একইভাবে আই নিড দ্য বয়, নিডের সাবজেক্ট হচ্ছে আই, সেইডের সাবজেক্ট হচ্ছে ইউ, তার মানে কি এখানে আমরা দিলাম কি, হোম। কি দিলাম, হোম। 3 নম্বর সেন্টেন্সটা, এটা হচ্ছে একটু প্রবলেমেটিক। 3 নম্বর সেন্টেন্সে দেখো, এই ভার্বের সাবজেক্ট এটা, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে নাই, তার মানে দেখো ভার্ব আছে 3টা, একটা দুইটা তিনটা, সাবজেক্ট যেহেতু একটা নাই, তাইলে তোমাদের কাছে প্রশ্ন, 3 নম্বর সেন্টেন্সে কি বসবে বলো? 3 নম্বর সেন্টেন্স কি বসবে বলো? 3 নম্বর সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স তুমি অনেকভাবে পড়তে পারো, এটাকে অনেকভাবে। ইয়েস, হু বসবে, রাইট? হু, এক্স্যাক্টলি। তাহলে আমার 3 নম্বর সেন্টেন্সে কি বসছে, হু বসতেছে। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে এই ভার্বের জন্য আমার কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, সেটা আমরা দিচ্ছি কি, হু। তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখো, যদি আমরা এই অংশটাকে তুলে দেই, এই অংশটাকে যদি তুলে দেই, তাহলে দেখো তো এটা আবার 1 নাম্বারটার মতো হয়ে গেছে। এই ভার্বের সাবজেক্ট এটা, এই ভার্বটা দুইটা আলাদা, এটা, তার মানে এটা।
ওই দেখো প্রথমটার মতো হয়ে গেছে। তো এই জিনিসটাকে কি বলে জানো? এই জিনিসটাকে প্যারেন্থিসিস বলে। আচ্ছা এই জিনিসগুলো জানা লাগবে না, এগুলো বি ইউনিটের জন্য খুবই লাগে, তোমার লাগবে না। তারপরে আমি যদি দেখি স্ট্রাকচার আসে আমরা এইভাবে পেরে যাবো, রাইট? তুমি যদি ডি ইউনিটে পরীক্ষা দাও বা চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তখন এই জিনিসগুলো লাগবে। তাহলে চলো আমরা আবার প্রশ্ন সমাধান করি। আমরা তো নিয়ম জানলাম, এগুলো আবার বাদ দাও, কারণ নিয়ম দিয়ে আলটিমেটলি কিছু হয় না। কারণ ছাগলকে যখন হচ্ছে কি তোমার খাঁচার মধ্যে দেয়, ছাগলকে যতই তুমি যাই শেখাও না কেন ছাগল ম্যামেই করে। তাহলে দেখি আমরা আবার খাঁচায় ঢুকে দেখি আমরা পারি কিনা। তাহলে খাঁচায় যাই, খাঁচায় যাই। আচ্ছা দেখো, স্বাভাবিকভাবে নজরুল ওয়াজ অলসো এ সোলজার, নজরুল ওয়াজ অলসো এ সোলজার। তার মানে ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তাই তো? তার মানে কি হুম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তাহলে হোয়াট হচ্ছে না, হুম হচ্ছে না, ভার্বের আগে কি বসছে? সাবজেক্ট। এবার তুমি আমাকে বলতে পারে ভাই হি হইতে পারে অথবা হু হইতে পারে। আচ্ছা হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কিন্তু ঘটনা হচ্ছে একটা সেন্টেন্সে যখন দুইটা ফাইনাইট ভার্ব আসে একটা কানেক্টর লাগে। এটা আমরা লেকচার 1-এ মানে সরি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আমরা পড়বো, ফাইন। এখানে আমরা কি বসাবো? নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এই লেকচারটা তুমি আমাকে বলতে পারো যে ভাই কেন এখানে হি হইল না, এটা আমাকে বলতে পারো ভাই কেন হি হইল না, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট তো দিতে পারতাম। কিন্তু মাথায় রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, যেমন ইজ একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, ওখানে একটা কানেক্টর দিতে হয়। কিন্তু যদি তুমি হি দাও তাহলে কানেক্টর আসে না, এই কারণে আমরা এটা দেই নাই। আর এটাকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা যখন পড়াবো তখন আরো ভালো বুঝবা। ওকে, এই প্রশ্নটায় আসো। দিজ আর দ্য পুলিশম্যান ড্যাশ কট দ্য থিফ। তাহলে দেখো ড্যাশ কট দ্য থিফ, তাই না? দিজ আর দ্য পুলিশম্যান ড্যাশ কট দ্য থিফ, ড্যাশ কট দ্য থিফ। তাহলে দেখো আর এর সাবজেক্ট হচ্ছে দিস। এই আমার ওই ফোনটা একটু চার্জে দাও তো, আমার এই ফোনটা 8:59 বাজে না, একটু ওয়েট। ওকে, এটা একটু চার্জে দাও। ওকে, তাহলে এটা 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 কি হবে? তোমরা সবাই এটা পারছো, এটা হু হবে, তাই না? হু কট দ্য থিফ, এক্স্যাক্টলি হু কট দ্য থিফ। ওটা বোঝার পর আশা করি এটা বুঝে গেছো। হু এটা সহজ একটা জিনিস ছিল। ওকে, এভরিওয়ান নিউ দ্য পোয়েট, দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য লাইব্রেরি, এটাও পারবা। এই যে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, রাইট? আবার দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, হ্যাড ইনভাইটেড, আবার হচ্ছে কি অবজেক্ট আছে। তার মানে এই ভার্বের সাবজেক্ট এটা, এই ভার্বের সাবজেক্ট এটা। তার মানে আমার কোনটা লাগতেছে? আমার হু হচ্ছে না, সিন্স, বিকজ এগুলো হচ্ছে না। তাহলে আমার হচ্ছে কোনটা? হুম, হুম দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড, রাইট? পরবর্তী কোশ্চেনটা দেখো, দ্য ম্যান ড্যাশ আই স ইয়েস্টারডে ইজ এ লয়ার, তাই না? তাহলে দেখো আই স ইয়েস্টারডে, আই স ইয়েস্টারডে। তাহলে কি দেখো সেন্টেন্সটা, সো এর সাবজেক্ট হচ্ছে আই, সো এর সাবজেক্ট হচ্ছে আই, সো এর সাবজেক্ট হচ্ছে আই, ইজ এর সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। তাহলে কি দ্য ম্যান ইজ এ লয়ার ড্যাশ আই স ইয়েস্টারডে, তাই না? দ্য ম্যান ইজ এ লয়ার, দ্য ম্যান ইজ এ লয়ার ড্যাশ আই স ইয়েস্টারডে। বলো তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে? বলো দ্য ম্যান ড্যাশ, এটা কি হবে? কি হবে বলো? দ্য ম্যান ইজ এ লয়ার ড্যাশ আই স ইয়েস্টারডে। বলো তো হুম আই স ইয়েস্টারডে, ইয়েস হুম আই স ইয়েস্টারডে, হুম আই স ইয়েস্টারডে। দ্য ম্যান ইজ এ লয়ার হুম আই স ইয়েস্টারডে, এক্স্যাক্টলি হুম। এক্ষেত্রে হবে কি হুম। ওকে ফাইন, এই জিনিসগুলো একটু মানে পারা দরকার। তাহলে এটা সঠিক উত্তরটা হচ্ছে কি? এটা সঠিক উত্তর হচ্ছে আমার হুম। এগুলো ভুল, এ ভুল, সিও ভুল। ওকে, ইউ আর দ্য ভেরি পার্সন ড্যাশ আই ওয়ান্টেড। তাহলে আর এর সাবজেক্ট হচ্ছে ইউ, ওয়ান্টেড সাবজেক্ট হচ্ছে আই। তার মানে আমার হুইচ হচ্ছে না, হু হচ্ছে না, হুজ হচ্ছে না। তাহলে হবে কোনটা? হুম হবে, হুম। আচ্ছা, ইন এ পার্লামেন্টারি সিস্টেম ইট ইজ নট দ্য মনার্ক বাট দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ দ্য রিয়েল পাওয়ার। ওকে, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, হুম হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখো। পার্লামেন্টারি প্রাইম মিনিস্টার ড্যাশ হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা এখানে একটা নিয়ম পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, মানে কলম টলম ফালাইয়া বইটই ফালাইয়া জাস্ট শোনো মনোযোগ দিয়ে। ধরো এখানে একজন মুকবল ছিল না, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মুকবলের বাসায় বেড়াইতে যাব, আমরা মুকবলের বাসায় বেড়াইতে যাব, বুঝছো? তো মুকবলের বাসায় আমরা বেড়াইতে গেলাম। তো মুকবলের বাসায় গিয়ে বেড়াইতে গিয়ে আমরা মুকবল শুনছি, মুকবল হচ্ছে কি
মকবুল বিয়ে করছে, মকবুল বিয়ে করছে, মকবুলের বাসায় গিয়ে শুনলাম, রাইট? তো মকবুল যেহেতু বিয়ে করছে, তো তখন আমরা মকবুলকে জিজ্ঞেস করলাম, মকবুল তোমার ওয়াইফ কোথায়? মকবুল তোমার ওয়াইফ কোথায়? তো মকবুল বললো কি যে ভাই, প্রথম জিজ্ঞেস করলাম কি মকবুল তোমার ওয়াইফের নাম কি, তোমার ওয়াইফের নাম কি, রাইট? সে বললো যে আমার ওয়াইফের নাম হচ্ছে ধরো কি, টিকটক করে কি হইতে পারে, ধরো অ্যাঞ্জেল সাদিয়া, রাইট? তো অ্যাঞ্জেল সাদিয়া, সে বললো যে ভাই অ্যাঞ্জেল সাদিয়া ইজ মাই ওয়াইফ, অ্যাঞ্জেল সাদিয়া ইজ মাই ওয়াইফ। ওই মিয়া, ওকে, অ্যাঞ্জেল সাদিয়া ইজ মাই ওয়াইফ, ফাইন, ভালো জিনিস, ওর ওয়াইফ হইতেই পারে। এরপর একটা মানে সে একটা সেন্টেন্স বললো যে কি, সেন্টেন্সটা এইভাবে বললো। তো আমি জিজ্ঞেস করলাম যে অ্যাঞ্জেল সাদিয়া কোথায়? তখন সে বললো কি যে অ্যাঞ্জেল সাদিয়া ইজ ইন দ্য বাথরুম, অ্যাঞ্জেল সাদিয়া ইজ ইন দ্য বাথরুম, হু ইজ মাই ওয়াইফ, হু ইজ মাই ওয়াইফ, রাইট? তাহলে দেখো সেন্টেন্স খুব ভালো, সে সরল সরল মানুষ, সিম্পল মানুষ, কোনো খারাপ কথা কিছুই না। তো মোটামুটি বলা যায় এটা বেশ মানে খুব সুন্দর একটা সেন্টেন্স, অ্যাঞ্জেল সাদিয়া ইজ ইন দ্য বাথরুম, হু ইজ মাই ওয়াইফ, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই সেন্টেন্সটা দেখো, এটা 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 কি মানে কোনো সেন্টেন্সে কি কোনো সমস্যা আছে বলো তো? মানে এই সেন্টেন্সে কি কোনো প্রবলেম আছে? মানে এই সেন্টেন্সে কি কোনো প্রবলেম আছে বলো তো? মানে নর্মালি কি কোনো প্রবলেম আছে কিনা? মানে মকবুল কি বুঝাইতে চাইছে আমরা বুঝছো কিনা? মানে মকবুল আসলে কি বুঝাইতে চাইছে বলো তো এই সেন্টেন্সে? মানে মকবুল কি বুঝাইতে চাইছে আমরা বুঝছো কিনা? মকবুল বুঝাইতে চাইছে যে তার ওয়াইফ বাথরুমে আছে, যে হচ্ছে অ্যাঞ্জেল সাদিয়া, এটাই তো নাকি? মানে অর্থবোধক তো কোনো সমস্যা নাই, আছে অর্থবোধক, মানে মকবুল সহজ সরল মানুষ, সে বলছে এটা, এটাতে কি কোনো প্রবলেম আছে? মানে তুমি যদি ফাঁকা দৃষ্টিতে মনে করো, নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু এই সেন্টেন্সে প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখো। আচ্ছা, প্রবলেমটা যে জায়গায়, এবার মানে কমেন্ট বন্ধ করে মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে এই যে তোমার হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, উইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে কি এগুলো রিলেটিভ প্রোনাউন, তাই তো? আচ্ছা, মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা বসে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা বসে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা বসে, ইমিডিয়েট পূর্বে যেটা বসে, সেটা হচ্ছে পরবর্তী ভার্বের সাবজেক্ট। খেয়াল করো, তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি ধরে এখানে একটা কলা গাছ বসছে, এই কলা গাছটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পরে যে ভার্বটা থাকবে, তাহলে রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পরে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ইজ, তাহলে ইজের সাবজেক্ট, তাহলে ইজের সাবজেক্ট এটা কলা গাছ। যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা পাখি থাকতো, তাহলে ইজের সাবজেক্ট এটা পাখি, তাই না? ইজের সাবজেক্ট একটা পাখি। অর্থাৎ ধরো সেন্টেন্সটা এমন হয়েছে, এরকম রিলেটিভ প্রোনাউনটা এখানে বসছে, এরপর একটা ভার্ব বসছে। মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পূর্বে যে থাকবে সে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বের সাবজেক্ট। কথা স্পষ্ট? বুঝো? রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পূর্বে যে থাকবে, পূর্বে যে থাকবে সে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পরের ভার্বের সাবজেক্ট, রাইট? তার মানে আমি রিলেটিভ প্রোনাউনটা বন্ধ করবো এইভাবে হাত দিয়ে, বন্ধ করে আমি এই সাবজেক্টটা এবং এই ভার্বটাকে আমি মিলাইয়া পড়বো, পড়া দেখবো মিনিং হয় কিনা। তাহলে দেখি আমরা এই হুটাকে বন্ধ করি, তাহলে হুয়ের আগে কি আছে? দা বাথরুম আছে, তাহলে বাথরুমের সাথে আমি ইজটাকে মিলাই, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় তুমি নিজে পড়ো। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইতেছে বলো? সেন্টেন্সটা দাঁড়াইতেছে কি বলো? সেন্টেন্সটা দাঁড়াইতেছে, যদি মকবুল এভাবে বলে থাকে তাহলে সেন্টেন্সটা দাঁড়াইতেছে কি বলো তো? দ্য বাথরুম ইজ মাই ওয়াইফ, মানে মকবুল কি এটা বলছে দ্য বাথরুম ইজ মাই ওয়াইফ, কিন্তু সেন্টেন্স এরকম হয়ে গেছে বাথরুম ইজ মাই ওয়াইফ। তার মানে মকবুল কি কাজ করছে? সে বুঝাইতে চাইছে একটা,
কিন্তু বুঝাই ফেলছে আরেকটা, হয়ে গেছে কি বাথরুম ইজ মাই ওয়াইফ, কিন্তু সে তো এটা বলে নাই, এরকম বলে নাই। তো তার মানে কি এই সেন্টেন্সটা একটা প্রবলেমেটিক একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে ঠিক করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে কীভাবে আমরা ঠিক করব? এই সেন্টেন্সটাকে ঠিক করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা মাথায় রাখতে হবে, রিলেটিভ প্রোনাউনের। তাহলে আমাদের বিষয়টা কী দাঁড়াবে? তাইলে এবার প্রশ্ন আসছে, আমি রিলেটিভ প্রোনাউনটা কই বসাবো? এই রিলেটিভ প্রোনাউনটা আমি বসাবো আমি যাকে বুঝাইতে চাইছি হু দিয়ে, আমি তার ইমিডিয়েট পরে বসাবো। তাহলে কেন হু কি বাথরুমকে বোঝাচ্ছে নাকি অ্যাঞ্জেল সাদিয়াকে বোঝাচ্ছে? অ্যাঞ্জেল সাদিয়াকে বোঝাচ্ছে। তার মানে সেন্টেন্সটা হবে কি, অ্যাঞ্জেল সাদিয়া হু ইজ ইন দ্য বাথরুম ইজ মাই ওয়াইফ। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াইলো? অ্যাঞ্জেল সাদিয়া হু ইজ ইন দ্য বাথরুম ইজ ইন দ্য বাথরুম ইজ মাই ওয়াইফ, রাইট? অথবা এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেন্টেন্সটাকে লিখতে পারি কি, অ্যাঞ্জেল সাদিয়া ইজ মাই ওয়াইফ হু ইজ ইন দ্য তোমার বাথরুম, রাইট? তার মানে দেখো এই যে বসাইলাম, তাহলে কি হু, তাহলে কি মাই ওয়াইফ, তাহলে মাই ওয়াইফ ইজ ইন দ্য বাথরুম। আর এটা বসাইলাম কি হু এর আগে অ্যাঞ্জেল সাদিয়া, তাহলে অ্যাঞ্জেল সাদিয়া ইজ ইন দ্য বাথরুম। তাহলে দেখো তো মিনিংয়ে কি প্রবলেম হয়েছে? আবার মিনিং ঠিক আছে কিনা দেখো, মিনিং ঠিক আছে কিনা দেখো, মিনিং ঠিক আছে। অ্যাঞ্জেল সাদিয়া হু ইজ ইন দ্য বাথরুম ইজ মাই ওয়াইফ, ওকে। তো তার মানে আমার সেন্টেন্স ঠিক আছে। তার মানে এই জায়গাটা দেখতে হবে, ইয়েস। তার মানে আমাকে যেটা বলতে হবে, যেটাকে বলতে হবে যে আমাকে দেখতে হবে আমি রিলেটিভ প্রোনাউনটা কোথায় বসাচ্ছি, এবং রিলেটিভ প্রোনাউন যেন কখনই কি না হয়ে যায়, মিসপ্লেসড না হয়ে যায়। অর্থাৎ তুমি বুঝাইতেছো সাদিয়াকে কিন্তু বুঝাই ফেললা বাথরুমকে, তাইলে কিন্তু অ্যাঞ্জেল সাদিয়া যদি টিকটকার না হইয়া সে যদি ইংলিশ গ্রামার পারতো, তাহলে কিন্তু ওই দিনই তোমার সংসার শেষ। মাথায় রেখো। তো তুমি যদি টিকটকার বিয়ে করে থাকো তাহলে আলাদা হিসাব, আর যদি শিক্ষিত বিয়ে করে থাকো তাহলে সংসার টিকবে না। তাহলে সংসার টিকানোর জন্য আমাকে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউনটাকে যথাযথ জায়গায় রিলেট করতে হবে। ভুল জায়গায় যদি তুমি রিলেট করো তাহলে কিন্তু তুমি ঝামেলা পড়ে যাবে। ওকে, তাহলে চলো আমাদের প্রশ্নগুলো সমাধান করি। প্রশ্নটা হচ্ছে কি, ইন এ পার্লামেন্টারি সিস্টেম ইট ইজ নট দ্য মোনার্ক বাট দ্য প্রাইম মিনিস্টার। তাহলে দেখো দ্য প্রাইম মিনিস্টার, এই যে দ্য প্রাইম মিনিস্টারের পরে আমি একটা রিলেটিভ প্রোনাউন বসাইতেছি আমি, তাই না? তাহলে দেখো প্রাইম মিনিস্টারের পরে আমি হুম বসাবো, সরি খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে দেখো দ্য প্রাইম মিনিস্টারের পরে কিন্তু হয় আমি হুম বসাবো, না হয় আমি হুম বসাবো, না হয় হু বসাবো, না হয় হু বসাবো। আমি যাই বসাই না কেন, তার মানে কি আমার সাবজেক্টটা হচ্ছে মূলত প্রাইম মিনিস্টার। তাহলে আমরা চলো আমরা প্রাইম মিনিস্টার দিয়ে মিলিয়ে পড়ি। তাহলে দ্য প্রাইম মিনিস্টার দ্য রিয়েল পাওয়ার, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, দ্য প্রাইম মিনিস্টার দ্য রিয়েল পাওয়ার। বলো কোনটা মিলে আপাতত? তার মানে কি দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। তার মানে এ এবং ডি মিনিং মিলে না, তার মানে বি এবং সি এর মধ্যে একটা হবে। তাহলে কি দ্য প্রাইম মিনিস্টার হুম হ্যাজ দ্য রিয়েল পাওয়ার নাকি হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার? বলো এখানে কি আমরা হু বসাবো নাকি হুম বসাবো? বলো দ্য প্রাইম মিনিস্টার হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার নাকি হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার? বলো ইয়েস, দ্য প্রাইম মিনিস্টার হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, the prime minister who has the real power, the prime minister who has the real power. ওকে, এরপরে আসো আমাদের, তার মানে তুমি যে রুলস শিখো, শুধু রুলস শিখে লাভ নাই। এই নাবিলা চাই, তোমার যদি মনে হয় ক্লাস থেকে চলে যাও, চলে যাও, চলে গেলে চলে যাও। আমি ক্লাসে কোনো আননেসেসারি কথা বলি না, এবং পুরোটা সময় আমি পড়াই। এবং ব্যাপারটা এমন না যে আমি তোমাকে কি বলা যায়, মানে আননেসেসারি গল্প করে তোমার টাইম কাটাচ্ছি না। আমি এভরি টাইম, এভরি সিঙ্গেল টাইম জাস্ট এক্সাম্পলগুলো তুমি যেন ভালোভাবে বুঝো, এই কারণে আমি ইলাবোরেট করতেছি। এখন তোমার যদি মনে হয় যে তুমি ক্লাস দেরি হচ্ছে, তুমি চলে যাবা, চলে যেতে পারো, নো প্রবলেম, চলে যাবা। কিন্তু তার জন্য আমি কোনো কিছু শর্ট করতে পারবো না। তোমার কাছে মনে হইতে পারে এটা অনেক ইজি, আর একজনের কাছে এটা কঠিন মনে হইতে পারে। সো তুমি চলে যেতে পারো। ওকে, তারপরে আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা, এবার আসো তারপরে প্রশ্ন, ব্রেইল ইজ এ সিস্টেম অফ রেইজড ডটস ডেভেলপড ইন ব্লাইন্ড পিপল ড্যাশ উইথ দেয়ার ফিঙ্গার্স। ওকে, ফর ব্লাইন্ড পিপল এটা কি হবে বলো তো? ভাই আমি পুনরাবৃত্তি করছি, আমি বারবার এই কথাটা বললাম,
মানে তোমরা সায়েন্সে পড়ো, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এগুলো পড়তে হয় আমি জানি, মানে এমনভাবে পড়ো এক সপ্তাহে একবার পড়বা, একদিন সকাল ফজর থেকে, প্রত্যেক সপ্তাহে ফজর থেকে টানা 9টা 10টা পর্যন্ত পড়বা, ওই সপ্তাহে ওইটুকু ইংলিশ পড়বা, আর আরেকবার শুধু রিভিশন দিবা, মানে একবার ক্লাসটা করবা আমার সাথে সাথে লাইভ, আর যে কোনো এই সপ্তাহের যে কোনো একটা টাইমে এই ক্লাসটাকে আবার একবার রিভিশন দিবা, শুনবা, তাইলেই ডান। মানে তোমাকে আমি ধরে ধরে ভাঙায় ভাঙায় প্রশ্ন দেখাই দিচ্ছি, তুমি আবার এক্সট্রা কেন পড়তে যাবা? আর তুমি যদি ক্লাসেই ফাঁকি দাও তাহলে মারা খাবা। আমি তোমাকে কোনো কিছু বাকি রাখতেছি না, তুমি ক্লাস করবা, প্রত্যেক সপ্তাহে 2বার পড়বা। এক হচ্ছে কি ক্লাস, জাস্ট লাইভটা দেখবা, আর কোনো একটা টাইমে সপ্তাহের জাস্ট এটাকে একটা রিভিশন দিয়ে দিবা, শুনবা হেডফোন দিয়ে, অন্য সাবজেক্ট পড়ার সময় তুমি জাস্ট শুনবা। আর ভোক্যাবস টোক্যাবস কী পড়া লাগবে না পড়া লাগবে এগুলো আমি দেখাই দেবো, বলে দেবো, সিম্পল। আর তুমি যদি ক্লাস করবা না, 8-10টা বই কিনে বসে থাকবা 500-600 পেজের, হুদায় বইয়ের এই পাশ থেকে এই পাশে যাবা, এই পাশ থেকে এই পাশে যাবা, মারা খাবা। এখন চয়েস ইজ ইউর্স, তুমি কি করবা? ওকে, তারপরে আসো পরবর্তীতে, চলো হু রিড, এটা বি নাম্বারটা হবে, হু রিড হবে, তাই না? হু রিড, ওকে। তারপরে প্রশ্ন দেখে, উই থ্যাঙ্ক মেনি এডিটর্স ড্যাশ অ্যাসিস্টেড আস ইন দ্য প্রিপারেশন অফ হিস বুক, তাহলে হবে কি হু অ্যাসিস্টেড, এটা হবে হু অ্যাসিস্টেড, এটাও পারবা, এটা সহজ একটা জিনিস, হু অ্যাসিস্টেড আস, ওকে। এটাও ওয়াটসন্স বিজনেস ইনভলভ বিল্ডিং মডেলস ফর ইনভেস্টার্স ড্যাশ হ্যাড আইডিয়াস বাট ল্যাকড দ্য মিনস অফ স্কিলস টু এক্সিকিউট দ্যাম, তাহলে এটা হবে কি হু হ্যাড, তাহলে ভার্বের আগে বসছে যেহেতু এটা হবে হু হ্যাড, এটাও সহজ, হু হ্যাড, এটাও পারার কথা। তারপরে প্রশ্ন দেখো, এটা রহিম ফাউন্ড এ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন ড্যাশ ইট বিলং টু, এটা একটু ইন্টারেস্টিং, দেখো কিভাবে এটা আমরা করবো, এটা যদি মিনিং বুঝে করতে যাও ঝামেলা পড়বা। দেখো রহিম ফাউন্ডের সাবজেক্ট হচ্ছে রহিম, আবার দেখো ইটের এই যে বিলংড, এই বিলংডের কি তোমার বলা যায় কি সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে কয়টা, সাবজেক্ট আছে মোটামুটি, ফাউন্ডের হচ্ছে রহিম, বিলংডের হচ্ছে ইট, তার মানে কুড নট ডিটারমাইন, এই কুড নট ডিটারমাইনের সাবজেক্ট যেহেতু নাই, তার মানে কি আমার একটা সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে সাবজেক্ট যদি খুঁজে বের করতে হয়, তার মানে এখানে ফাইনাইট ভার্ব কয়টা, ফাইনাইট ভার্ব আছে, আমরা গুনি, ফাইনাইট ভার্ব আছে এখানে টোটাল, ফাউন্ড একটা ফাইনাইট ভার্ব, কুড নট ডিটারমাইন একটা ফাইনাইট ভার্ব, বিলংড একটা ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে 3টা, আর সাবজেক্ট কয়টা, রহিম একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে দুইটা, তার মানে 3টা 2টা, তার মানে মিলে না, যদি না মিলে তাহলে যখন আমরা কি বসাবো, হু বসাবো, তাহলে হুজ হচ্ছে না, হুইজ হচ্ছে না, তাহলে কি বসাবো আমরা, হু। তার মানে সেন্টেন্সটা যাচ্ছে কি রহিম ফাউন্ড এ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন হু ইট বিলং টু, বুঝছো কি বোঝো নাই? বুঝছো, হু ইট বিলং টু, এই নাম্বারটা, নট মেবি না, এটা এই নাম্বারটা হবে, কারণ আমরা শিখে আসছি যদি ফাইনাল ভার্ব এবং সাবজেক্ট যদি না মিলে আমরা হু দিব। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা দেখো, চিলড্রেন ড্যাশ মাদার্স ড্রিঙ্কস হেভিলি ডিউরিং প্রেগনেন্সি আর অফেন বর্ন উইথ কনজিনিটাল ডিফেক্টস। আচ্ছা দেখো এই শব্দটা একটু নোট করো, কনজিনিটাল, এই যে দেখো কনজেনিটাল, GENITAL, এই কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত, অনেকে আছে জন্মগতভাবে মেধাবী, তার মানে কনজেনিটাল ট্যালেন্টেড। আর কনজিনিয়াল যদি অ্যানটা না থাকে, ধরো সেন্টেন্সটা শব্দটা হলো কি GENIAL, কনজিনিয়াল হইলে হবে কি উপকারী, তাহলে কনজিনিটাল মানে হচ্ছে জন্মগত, আর কনজিনিয়াল মানে হচ্ছে উপকারী। আচ্ছা এই সেন্টেন্সটা দেখো, আমরা যেন একটা কথা বলছিলাম মনে রাখবা, যদি এই জায়গায় মনে হয় বলছিলাম না, কোথায় যেন হু এবং হুজ, আচ্ছা এখানে মনে রাখবা, এটা 3 নাম্বার, যদি এমন হয় নাউন বসছে, নাউনের পূর্বে তোমাকে কি বসাইতে হবে জানো, নাউনের পূর্বে তোমাকে হুজ বসাইতে হবে, হুজ। যেমন আমরা কি বলি, আমরা বলি যে ধরো হুজ বুক, তারপরে বলি কি হুজ প্যান, হুজ মাদার, তারপর হচ্ছে কি হুজ ফাদার,
তাই না? তাহলে দেখো নাউনের পূর্বে আমাদেরকে কি বসাতে হচ্ছে? হুজ বসাতে হচ্ছে, তাই তো? তাহলে আমরা চলে এই প্রশ্নটাতে চলে যাই। এই প্রশ্নে কি বলা হচ্ছে? এই প্রশ্নে বলা হচ্ছে যে চিলড্রেন ড্যাশ মাদার্স ড্রিঙ্ক হেভিলি ডিউরিং প্রেগনেন্সি। তার মানে আর এই যে ভার্বটা আছে না, এই ভার্বের সাবজেক্ট কিন্তু বেসিক্যালি চিলড্রেন। তাহলে চিলড্রেন আর অফেন বর্ন উইথ কনজিনিটাল ডিফেক্টস। চিলড্রেনরা কি করে? আর অফেন বর্ন উইথ কনজিনিটাল ডিফেক্টস, মানে তার জন্মগত কি, জন্মগতভাবে কিছু ডিফেক্টস নিয়ে তারা হচ্ছে জন্ম হয়। কারা? যাদের মারা, যাদের মারা, তাহলে মাদার্স নাউন। তাহলে যাদের বলতে আমরা কি বুঝাচ্ছি? হুজ বুঝাচ্ছি। তাহলে হুজ মাদার্স ড্রিঙ্ক হেভিলি ডিউরিং প্রেগনেন্সি আর অফেন বর্ন উইথ কনজিনিটাল ডিফেক্টস। এটা বুঝছো কিনা বলো? বুঝছো? হুজ মাদার্স কেন হইলো এটা, মানে এটা হুজ কেন হয়েছে বুঝছো কিনা? চিলড্রেন হুজ মাদার্স ড্রিঙ্ক হেভিলি, যাদের মা। হুজ এখানে মাদার্স কিন্তু কি নাউন। ওকে, বুঝে যদি থাকো তাহলে পরের প্রশ্নটা দেখো। ডু ইউ নো দ্য স্টুডেন্ট ড্যাশ বুকস ওয়ার স্টোলেন। এখানে ভুল অংশ কোনটা বলো? এখানে ভুল অংশ কোনটা বলো? বলো। তোমার এই যে এই প্রশ্নটার মধ্যে ভুল অংশ কোনটা? এখানে কি ডু ভুল, নাকি নো ভুল, নাকি হু ভুল, নাকি ওয়ার ভুল? বলো তো এখানে ভুল কোনটা? ইয়েস, এখানে ভুল অংশ কোনটা? অপশন এ, বি, সি নাকি ডি? এখানে অপশন ভুলটা হচ্ছে কি হু, কারণ এখানে হু এর পরিবর্তে কি হওয়ার কথা ছিল? হু এর পরিবর্তে বেসিক্যালি এখানে হুজ হওয়ার কথা ছিল। হুজ বুকস কি হওয়ার কথা ছিল? যার বই, হুজ বুকস। তারপর এটা দেখি, মন্টেভার্ডি ড্যাশ ওয়ার্কস ওয়ার মেইনলি রিটেন অন কমিশন ফর প্রাইভেট থিয়েটার্স অফ ইটালিয়ান নোবেলিটি রোড হিজ ফাইনাল অপেরা ইন 64। আচ্ছা, এই যে মন্টেভার্ডি আছে না, এই নামটা কঠিন, বিদেশি একটা নাম। ধরো এখানে আমরা দিয়ে দিলাম নাম হচ্ছে হিরু আলম। কি দিলাম? হিরু আলম। তাহলে তখন নামটা সহজ হয়ে গেছে, হিরু আলম ওয়ার্ক। আচ্ছা, এই জায়গায় একটা মনে রাখবা, খেয়াল করো। ওয়ার্ক এই শব্দটা মানে হচ্ছে কাজ, এটা হচ্ছে কি কাজ, তখন হচ্ছে কি এটা আনকাউন্টেবল। কিন্তু ওয়ার্ককে যদি তুমি ওয়ার্কস করো, ওয়ার্কস WRKS ওয়ার্কস করো, আমি একটু বলি, ওয়ার্কস করো, তখন এটা কিন্তু হয়ে যায় সাহিত্যকর্ম। কি হয়ে যায়? সাহিত্যকর্ম। খেয়াল করো, সাহিত্যকর্ম। অনেকে কনফিউজড হয়, কোন কোন জায়গায় কনফিউজড হয় আমি তোমাকে দেখাই দিচ্ছি। যেমন নজরুল, নজরুল ওয়ার্কস, ওয়ার্কস এভরিডে, এভরিডে। এখানের ওয়ার্কস কিন্তু হচ্ছে ভার্ব, এখানে ওয়ার্কস হচ্ছে কি ভার্ব। আর আমি যদি বলি এই সেন্টেন্সটা, নজরুলস ওয়ার্কস, নজরুলস ওয়ার্কস, ওয়ার্কস আর হাইলি প্রেজড, হাইলি প্রেজড। এখানের ওয়ার্কস হচ্ছে কি তোমার নাউন, যেটার মানে হচ্ছে কি সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম। বুঝছো কিন্তু বিষয়টা? প্রথম সেন্টেন্সে নজরুল ওয়ার্কস এভরিডে, নজরুল প্রত্যেক দিন কাজ করে। আর দ্বিতীয় সেন্টেন্সে নজরুলস ওয়ার্কস, নজরুলের সাহিত্যকর্ম আর হাইলি প্রেজড। তার মানে কি ওয়ার্কস এক্ষেত্রে কি হচ্ছে? তোমার সাহিত্যকর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, রাইট? তার মানে এখানে খেয়াল করো, এখানে তার মানে পরবর্তী সেন্টেন্সটা কি যাচ্ছে? হিরু আলম হোজ ওয়ার্কস ওয়ার মেইনলি রিটেন। তাহলে হোজ ওয়ার্কস মানে কি? যার সাহিত্যকর্ম, যার সাহিত্যকর্ম। তার মানে এই জিনিসগুলো একটু বুঝতে হবে, যদি না বুঝো পেস লাগাই ফেলবা। তো দুইটা ওয়ার্কস দেখতে চেহারা সেম, কিন্তু প্রথম সেন্টেন্স ওয়ার্কস মানে কাজ করা, আর দ্বিতীয় সেন্টেন্স ওয়ার্কস মানে হচ্ছে কি সাহিত্যকর্ম বা শিল্পকর্ম। তারপরে সেন্টেন্সে যাই, দ্য আর্ট অফ দ্য 1970 ওয়াজ ড্যাশ ড্যাশ ড্যাশ। এটাও পারবা, হুজ মেইন অ্যাফিনিটিস ওয়ার মোর অফেন সফিস্টিকেটেড, এটাও পারবা। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, মাই আঙ্কেল হ্যাজ 3 sons, এটা একটু গুরুত্বপূর্ণ। অনেকে এই কোশ্চেনটা, এটা দুইটা লেকচারের সাথে রিলেটেড, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এটা আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যখন পড়াবো তখন ওইটা পড়াবো, আবার এখন একটা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, পরে যেন ঝামেলা না করো। আচ্ছা, খেয়াল করো, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। দেখো এখানে ব্যাখ্যাটা কি? হ্যাজ একটা ফাইনাইট ভার্ব, তাই না? এটা একটা ফাইনাইট ভার্ব। আবার দেখো ওয়ার্ক, ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব যেহেতু আছে, তার মানে দেখো মাই আঙ্কেল একটা সাবজেক্ট। ওকে,
তার মানে কোনো সেন্টেন্সে মনে রাখবা কখনো যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তোমাকে অবশ্যই অবশ্যই একটা কানেক্টর দিতে হয়। কানেক্টর কি? হয় হু, না হয় হুম, না হয় হুএভার, না হয় উইচ, দ্যাট, হোয়াট, এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা দিতে হয় যদি তুমি কোনো সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। দেখো অপশন এ কোনো কানেক্টর নাই, অপশন সিতেও কোনো কানেক্টর নাই, আছে? দেখো অপশন এতেও কোনো কানেক্টর নাই, অপশন সিতেও কোনো কানেক্টর নাই। যেহেতু কানেক্টর নাই এই কারণে অপশন এও ভুল, অপশন সিও ভুল, তার মানে দুইটা ভুল। তাহলে বাকি থাকছে কি তোমার বি এবং হচ্ছে কি ডি। তাইলে মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমি যদি হু দিতাম, কি হু, মাই আঙ্কেল হ্যাজ 3 sons হু ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তাইলে কিন্তু দেখো হয়ে যাইতো। তার মানে দেখো এখানে আবার একটা অল নিয়ে আসছে, অল, তার মানে দুইটা সাবজেক্ট আছে, প্রয়োজন ছিল না। তার মানে কি এই বি নাম্বারটা রিডান্ডেন্ট। এবার চলো আমি তোমার ডি নাম্বারটা আনলাম। মাই আঙ্কেল হ্যাজ 3 sons অল অফ হোম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তাহলে অল অফ হোম, রাইট? তাহলে আমি এখানে অল অফ হোম লিখলাম, অল অফ হোম। তাহলে দেখো এই যে অল অফ হোম আনলাম, অফের পরে আমি কেটে দিলাম অফ হোম, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, অল ওয়ার্ক ইন দ্য সেম অফিস, আর হোম এখানে কানেক্টর হিসাবে আসছে। হোম কিন্তু সাবজেক্ট না, মনে রাখবা, হোম কিন্তু সাবজেক্ট না, হোম হচ্ছে কি অবজেক্টিভ। কিন্তু অপশন বিতে যে ঝামেলাটা হয়েছিল, হু একটা সাবজেক্ট, অলও একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আসছে, আমার দুইটা সাবজেক্ট আনার কোনো প্রয়োজন ছিল না, তার মানে বি নাম্বারটা ভুল। আর সি নাম্বারে কি হয়েছে, অল হচ্ছে সাবজেক্ট হিসাবে আসছে, তাহলে অল ওয়ার্ক ইন দ্য সেম অফিস, আর কানেক্টর হিসাবে হোম আসছে, এই কারণে ডি নাম্বারটাও কি তোমার সঠিক, রাইট? ডি নাম্বারটা সঠিক। কারণ মাঝে মাঝে এই প্রশ্নগুলো তোমাকে খুব পেইন দিবে বাবা, এই প্রশ্নগুলো তুমি দেখবা, তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা এই প্রশ্নগুলো তোমাকে ভয়াবহ রকমের পেইন দিবে, ভয়াবহ রকমের। পরবর্তী প্রশ্নতে যাই। আচ্ছা, দেয়ার ওয়াজ এ ডিসকাশন অ্যাজ টু ড্যাশ ওয়াজ বেটার সুটেড। ওকে ওকে, এই প্রশ্নটা পারার আগে তোমাকে আমি দুইটা জিনিস শিখাই। ওকে, খেয়াল করো, আমরা ইয়া পড়ছিলাম না এরকম, আই, দেখো নিড, খেয়াল করো, একটু মনোযোগ দাও, আই নিড দ্য বয় ড্যাশ ইজ স্মার্ট। ও ও, খেয়াল করো একটু, আই, মনোযোগ দিতে হবে, নিড দ্য বয় ড্যাশ ইজ স্মার্ট। খেয়াল করো, তার মানে এখানে সিম্পল আমরা কি দিছিলাম, আমরা দিছিলাম খুব সিম্পল, আমরা এখানে হু দিছিলাম, তাই না? আই নিড দ্য বয় হু ইজ স্মার্ট। ওকে, তাহলে এখানে যেন এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে কে বসছে, দ্য বয় বসছে, তার মানে কি দ্য বয় ইজ স্মার্ট, হয়েছে না? এই কারণে আমরা হু দিছি। আচ্ছা, সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন যাকে রিলেট করে তাকে কি বলা হয় জানো? তাকে অ্যান্টেসিডেন্ট বলা হয়। কি বলা হয়? অ্যান্টেসিডেন্ট বলা হয়, রাইট? অ্যান্টেসিডেন্ট। ধরো কোনো সেন্টেন্সে, এবার সেন্টেন্সটা এমন, এই সেন্টেন্সটা এমন হইল, আই নিড ড্যাশ ইজ স্মার্ট, রাইট? দেখো তো এই সেন্টেন্সে এবার যদি তোমাকে হু বসাইতে বলে অথবা হুম বসাইতে বলে, তাহলে তুমি কি বসাবা? আমি অবশ্যই অবশ্যই হু বসাবো। আই নিড হু ইজ স্মার্ট, আই নিড হু ইজ স্মার্ট, রাইট? কিন্তু দেখো তো এই সেন্টেন্সে কি অ্যান্টাসিডেন্ট আছে? বলো, এই সেন্টেন্সে কি কোনো অ্যান্টাসিডেন্ট আছে? 2 নাম্বার সেন্টেন্সে কি কোনো অ্যান্টাসিডেন্ট আছে? আছে? সেন্টেন্স আছে? বলো তো। নাই। যদি তুমি দেখো অ্যান্টাসিডেন্ট না থাকে তখন তোমাকে একটা এক্সট্রা কি দিতে হবে জানো? এক্সট্রা একটা এভার যুক্ত করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আই নিড হুএভার ইজ স্মার্ট, আই নিড হুএভার ইজ স্মার্ট। ব্যাপারটা বুঝছো নাকি বোঝো নাই? বুঝছো? যদি তুমি দেখো অ্যান্টাসিডেন্ট নাই তখন জাস্ট হুয়ের পরে একটা এভার যুক্ত করতে হবে, আর হুম যদি বসে তাহলে একটা এভার যুক্ত করতে হবে। বুঝছো নাকি বোঝো নাই? বলো, বুঝছো? সুস্ময় মহন্তা, গুড, you have been very responsive throughout the entire class, thank you so much. তাহলে বুঝছো, তার মানে আমরা এভারটা দিব কখন? যদি আমরা হুএভার দেই, রাইট? আচ্ছা, এবার আসো আমরা তোমাকে একটা সেন্টেন্স পড়াই।
খুব মনোযোগ দিয়ে দেখো, সেন্টেন্সটা হচ্ছে আমি বললাম যে আই গিভ দ্য পেন, আচ্ছা আই গিভ না বাদ দাও, লিখলাম কি ইউ গিভ দ্য পেন টু সালাম, সালাম ড্যাশ নিডস ইট, ড্যাশ নিডস ইট। বলো এখানে কি বসাবা, হু বসাবা নাকি হোম বসাবা? ইউ গিভ দ্য পেন টু সালাম ড্যাশ নিডস ইট, কি হবে বলো, কি হবে বলো, এটা কি হবে বলো তো? ইউ গিভ দ্য পেন টু সালাম ড্যাশ নিডস ইট, বলো কি হবে? হু হবে, ইয়েস। তাহলে এক্ষেত্রে আমরা স্বভাবতই আমরা কি ব্যবহার করছি, আমরা স্বভাবতই এক্ষেত্রে আমরা হু ব্যবহার করছি, তাই তো, হু। ওকে, কেন হু ব্যবহার করছি? কারণ এটা হচ্ছে একটা অ্যান্টাসিডেন্ট। ধরো এটা যদি আমরা তুলে দেই, অ্যান্টাসিডেন্ট আমরা তুলে দিলাম, তুলে দেওয়ার কারণে আমাকে কি যুক্ত করতে হচ্ছে, ইউ গিভ দ্য পেন টু, তাইলে এটা তুলে দেওয়ার কারণে আমাকে একটা এক্সট্রা এভার যুক্ত করছে। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, ইউ গিভ দ্য পেন টু হুএভার নিডস ইট, হুএভার নিডস ইট। ওকে, এবার আসো আমাকে দেখো তো এই দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে ইউ সিট ডাউন, ইউ সিট ডাউন, আর একটা সেন্টেন্স হচ্ছে জাস্ট সিট ডাউন, জাস্ট সিট ডাউন। আচ্ছা, এই দ্বিতীয় সেন্টেন্সটা লিখলেই হয় কি না? আমাকে কি ইউ সিট ডাউন এটা লেখার দরকার আছে, নাকি সিট ডাউন লিখলেই হয়? আমাকে সিট ডাউন লিখলেই হয়, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউকে আলাদা করে রাখার দরকার নাই। তার মানে ইউ বাদ দিয়ে দিলেই হয়, জাস্ট সিট ডাউন বললেই হয়। তার মানে ইউটা বাদ দিয়ে দিলাম, তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, গিভ দ্য পেন টু হুএভার নিডস ইট। বুঝছো কিনা? গিভ দ্য পেন টু হুএভার নিডস ইট, হয়েছে কিনা? বুঝছো কিনা সেন্টেন্সটা কেমন হয়েছে? গিভ দ্য পেন টু হুএভার নিডস ইট হয়েছে সেন্টেন্সটা, বুঝছো কিনা? ওকে, যদি বুঝে থাকো তাইলে বলো এই সেন্টেন্সটা কেমনে হয়েছে, এই সেন্টেন্সটা কোনটা হবে বলো, এর উত্তর কোনটা হবে বলো। ভাই এই টপিকটা শেষ হইলে আমাদের ডান ক্লাস, বেশি নাই আর। এই কারণে দুইটা ভাগে ভাগ করে নিয়েছে ক্লাসটা, বলো। না তুমি তো পরে মাথায় রাখার দরকার নাই, এই কারণে তো প্রশ্নটা দেখো সাজিদ, সাজিদ প্রশ্নটা দেখো, তাহলে আবার প্রশ্নটা দেখো, তুমি নিজেই পারবা। আমি তোমাকে ভেঙে ভেঙে প্রশ্নের উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়েছে একদম গোড়া থেকে আমি শুরু করছি, যে প্রশ্নের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে, যাতে করে তুমি আর বাসায় এই প্রশ্নগুলো দেখলে জন্য তুমি পারো। সিম্পল। তাহলে সবাই পারতেছো, শিল্পী, ঈশিতা, তানজিন প্রীতি, তারপরে হচ্ছে হাজেরা বেগম, রুদেলা বিকেল, রুদেলা বিকেল তো কারো নাম হইতে পারে না, জুবায়ের বিন জাহিদ, দলিল উদ্দিন হামজা। ওকে ফাইন, ওকে। আচ্ছা এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন, এটাও পারবা। এটা হইল লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স হুইচ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্টুড। ওকে, তারপর হচ্ছে লিপিয়ার্স, এটা যেহেতু লিপিয়ার্স যেহেতু কি এটা ব্যক্তিও না বস্তুও না, সুতরাং আমরা কোনটা বসাবো, আমরা হোয়ার বসাবো না, ওয়েন বসাবো না, দ্যাট বসাবো না, হুইচ হ্যাভ 366 ডেজ, কারণ আমরা ব্যক্তি বস্তুর ক্ষেত্রে এগুলো পারবা। দ্য প্রিজার্ভেশন অফ এনশিয়েন্ট সাইটস অ্যান্ড হিস্টোরিক্যাল বিল্ডিং ইজ এ জব, জব ইজ এ জব যেহেতু বলছে, জব জব যেহেতু এটা বস্তু, জব যেহেতু বস্তু, সুতরাং এখানে হুও হবে না, এখানে হোমও হবে না, হয় হোয়াট হবে না, হয় দ্যাট হবে। তাহলে কি দ্যাট রিকোয়ার্স, কি হবে, দ্যাট রিকোয়ার্স, এগুলো সহজ জিনিস, দ্যাট রিকোয়ার্স। আচ্ছা, রাইট দ্য ওয়ার্ডস ড্যাশ আর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে রাইট দ্য ওয়ার্ডস, তাহলে ওয়ার্ডস যেহেতু এটাকে অ্যান্টাসিডেন্ট, এখানে হু হবে না, ওয়েন হবে না, হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট, হুইচ, কারণ আমরা জানি কি বস্তুকে কি দিয়ে রিপ্লেস করে, হুইচ দিয়ে রিপ্লেস করে, তাহলে হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান অর্গানিজম ক্যান নট গ্রো উইদাউট ফুড ড্যাশ ম্যাটেরিয়ালস টু বিল্ড ইটস ইস, তাহলে কি ফুড, তাহলে ফুডকে কানেক্ট করবে কে, ফুডকে তার বস্তু ব্যক্তি কানেক্ট করে না, তাহলে কি হবে, হুইচ ডেলিভার্স, হুইচ ডেলিভার্স, জাস্ট রিডিং পড়লেই পারবা। চুজ দ্য কারেক্ট, দ্য ম্যান ওয়াজ টোল। আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো, তোমরা পরে বলবা, এটা হচ্ছে মুকবুলের প্রশ্ন, মুকবুল দিয়ে দিলাম কি, এটা মুকবুলের প্রশ্ন, মুকবুলের ওয়াইফের প্রশ্ন এটা। আচ্ছা ঠিক একইভাবে এটাও হচ্ছে মুকবুলের প্রশ্ন, এটাও মুকবুলের প্রশ্ন, যদি না পারো আমাকে বইলো। আচ্ছা আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তারপরে দ্য ম্যান স্টোল মাই ব্যাগ, হু ওয়াজ স্টোল না, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ স্টোল, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি। আর এটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য ডক্টরস
হি ইজ ওয়ান অফ দ্য ডক্টরস হ্যাভ, ডক্টরস হু অ্যাচিভস, ডক্টরস, হি ইজ ওয়ান অফ দ্য ডক্টরস, তাহলে কি হি ইজ ওয়ান অফ দ্য ডক্টরস হু হ্যাভ, এটার সঠিক উত্তর হচ্ছে বি, এটা মুকবলের নিয়ম। ঠিক একইভাবে এটাও মুকবলের নিয়ম, এটাও মুকবলের নিয়ম। সেটা হচ্ছে কি দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, দ্য চ্যাপ হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটার উত্তর হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, জোয়ার ইজ দ্য গাই হু ইজ গিভিং আস এ রাইট, জোয়ার ইজ দ্য গাই হু ইজ গিভিং আস এ রাইট, এটাও পারবা, বি নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, আই হু, তার মানে দেখো এবার এই প্রশ্নটা একটু খেয়াল করো। এই প্রশ্নটা কি রিলেটিভ প্রোনাউন, আমরা কি বলছিলাম রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পূর্বে যেটা থাকে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী পরবর্তীতে ভার্ব হয়। তাহলে আই ইজ তো কখনো হয় না, আই আরও হয় না, আই হ্যাজও হয় না, তাহলে হবে কি আই অ্যাম, রাইট? তার মানে একটা নিয়ম থেকে আমাদের অনেক প্রশ্ন এক্সারসাইজ করতে হইতেছে। তার মানে রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পূর্বে যে সাবজেক্ট থাকে পরবর্তীতে সেটা ভার্ব হবে। তাহলে আই হু অ্যাম ইউর ফ্রেন্ড ক্যান নট চিট ইউ। তারপরে দেখো এটা নিজে পড়ে নিবা, দে এবং দ্যাট কখনোই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হয় না, সেটা হয় দ্যাট অথবা কি হয় দোজ। আচ্ছা, এবার আসো এই জিনিসটা আমাদের একটু পড়তে হবে। যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো ওয়ান সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, খেয়াল করো, মনোযোগ দাও, ওয়ান যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাহলে এটার পজিটিভ যেটা হবে সেটা হবে ওয়ান্স, কি হবে ওয়ান্স। ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে পজিটিভ হবে ওয়ান্স, ওয়ান যদি সাবজেক্ট হয় পজিটিভ হবে কি ওয়ান্স। আর কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো এভরি ওয়ান থাকে, কি থাকে এভরি ওয়ান, অথবা থাকলো ধরো এনি ওয়ান, অথবা থাকলো নো ওয়ান, অথবা থাকলো সাম ওয়ান যদি থাকে, তখন তোমার সাবজেক্ট পরবর্তীতে প্রনাউন হিসাবে ব্যবহৃত হবে হিজ অথবা হার। খেয়াল করো, যদি শুধুমাত্র ওয়ান থাকে তাইলে হবে পজিটিভ হিসাবে হবে ওয়ান্স। আর যদি দেখো এভরি ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান যদি থাকে পজিটিভ হিসাবে ব্যবহার হবে কি হিজ অথবা হার। তাহলে এই সেন্টেন্সটা দেখো, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, তাহলে ওয়ান হ্যাজ, তাহলে দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু, তাহলে কি হবে কি ওয়ান যেহেতু হয়েছে তাহলে ইটস হবে না, আওয়ার হবে না, দেয়ার হবে না, তাহলে হবে কি ওয়ান্স হবে, কি হবে ওয়ান্স। তারপরে প্রশ্নটা দেখো ওয়ান মাস্ট ফলো, তার মানে ওয়ান যেহেতু হয়েছে তার মানে কি হবে ইন্ডিভিজুয়াল হবে না, রাইট হবে না, পার্সোনাল হবে না, তাহলে হবে কি ওয়ান্স কনসাইন্স। তারপরে প্রশ্ন দেখো ওয়ান শুড ডু, তাহলে ওয়ানের পরে হার হয় না, ওয়ানের পরে হিজ হয় না, ওয়ানের পরে যদি ওয়ান্স হয় তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি লাগবে, এটাও হবে না, তাহলে হবে কোনটা ডি নাম্বারটা, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তার পরবর্তী প্রশ্নটা দেখি। আচ্ছা দেখো নিজের থেকে নিজে যদি হয়, রিফ্লেক্সিভ মানে কি রিফ্লেক্সিভ মানে হচ্ছে আই মাই সেলফ, দে দেমসেলফ, শি হারসেলফ, উই আওয়ার সেলফ, তাই তো? যদি নিজেরটাই বুঝায়, যেমন আমি আমার থেকে বড়, তাহলে আমি বলবো কি আই অ্যাম লার্জার দেন মাই সেলফ, রাইট? মানে রিফ্লেক্সিভ হচ্ছে ক্লাস 6-7 পড়ছো, যেমন এ স্নেক, একটা সাপ খাইতে পারে and হজম করতে পারে পশু পাখি তার নিজের থেকে, তাহলে তার নিজের থেকে বলতে কি বুঝাইতেছি? তাহলে এ স্নেকের সাথে কি হবে, তার নিজের বলতে তো ইট হইতেছে না, ইটস হইতেছে না, ইট হ্যাজ হইতেছে না, হবে কোনটা ইট সেলফ। অর্থাৎ একটা সাপ খাইতে পারে এবং হজম করতে পারে পশু পাখি তার নিজের থেকে বড় পশু পাখি কি করতে পারে, সে হজম করতে পারে এবং খাইতে পারে, তাহলে হবে কি ইট সেলফ হবে, তাই তো ইট সেলফ। আচ্ছা কন্ট্রোল সাবাহ, তার মানে কি সাবাহ তোমার নিজেকে কন্ট্রোল করো, তার মানে এগুলো মিনিং বেস প্রশ্ন, তোমাকে পরীক্ষায় মিনিং অনুযায়ী করতে হবে। তাহলে কন্ট্রোল ইউ বলবো না, তাহলে কন্ট্রোল ইউর সেলফ সাবাহ, মি হবে না, ইউ হবে না, হার সেলফ হবে না, কন্ট্রোল ইউর সেলফ সাবাহ তোমার নিজেকে কন্ট্রোল করো, রাইট? আচ্ছা তারপর হচ্ছে কি পিনাচিউ is hungry and looks for an egg to cook dash an omelette, but to his surprise the omelette falls out of the window. যে পিনাচিউ একটা নাম, এই নামটাকে আমরা চেঞ্জ করে দেই, আমি নামটা দিলাম ধরো হাসনাত। কি হাসনাত কি ছিল, হাসনাত ক্ষুধার্ত ছিল এবং সেটা ডিম খুঁজতে ছিল, সে নিজে রান্না করে খাওয়ার জন্য, রাইট? তাহলে নিজে কি হাসনাত ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক, মানে সে ডিমটাকে নিজে রান্না করবে। তো নিজে রান্না করলে কি হিজ ওন সেলফ বলে কোনো কথা নাই, ইট সেলফ বলে কোনো, হাসনাতের সাথে তার ইট সেলফ হয় না, তাহলে কি ওয়ান সেলফও হবে না, ওয়ান থাকলে ওয়ান সেলফ হইতো, তাহলে কি হাসনাত লুকস ফর অ্যান এগ টু কুক হিমসেলফ, অর্থাৎ হাসনাত কি চাইতেছিল, একটা ডিম খুঁজতেছিল সে নিজে রান্না করার জন্য, রাইট? তাহলে এটা হবে কোনটা তোমার হিমসেলফ হবে, রাইট? আচ্ছা আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড ড্যাশ ওয়াজ ফ্রেশ। আচ্ছা এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ।
খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালে নাস্তার জন্য 2টা ডিম ছিল এবং ড্যাশ ওয়াজ ফ্রেশড অ্যান্ড দেখো অ্যান্ড এখানে উত্তর 2টা হবে। যদি তোমার এখানে বাট থাকতো, বাট তাইলে একটা উত্তর হতো, আর অ্যান্ড যেহেতু আছে 2টা উত্তর হবে। ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল এবং 2টাই খারাপ ছিল, নাকি ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল কিন্তু 2টা খারাপ ছিল, কিন্তু 2টা খারাপ ছিল। যদি বাট হইতো, বাট যদি হইতো তাইলে এটার উত্তর হইতো কি জানো, নাইদার। অর্থাৎ ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল কিন্তু 2টাই মানে নাইদার অফ দ্যাম ওয়াজ ফ্রেশ, 2টার মধ্যে কোনোটাই ভালো ছিল না। যদি এখানে বাট হইতো তাইলে হইতো নাইদার। কিভাবে নাইদার? মাথায় রাখতে হবে নাইদার মানে কি, নাইদার মানে 2টার মধ্যে কোনোটাই না, আইদার মানে হচ্ছে 2টার মধ্যে একটা, আর বোথ মানে কি, বোথ মানে হচ্ছে কি, বোথ মানে হচ্ছে তোমার 2টার মধ্যে 2টাই। খেয়াল করো, আইদার মানে হচ্ছে কি 2টার মধ্যে একটা, 2টার মধ্যে একটা, বোথ হচ্ছে কি উভয়, বোথ মানে হচ্ছে উভয়ই, নাইদার মানে কোনোটাই না, কোনোটাই না। খেয়াল করো, তুমি যদি এখানে বোথ দাও, এখানে বোথ হবে না কেন? দেখো, যদি তুমি বোথ দাও, বোথ অফ দ্যাম, এই যে ওয়াজ না হয়ে এখানে ওয়ার হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি বোথের পরে সবসময় ভার্ব হয় প্লোরাল, ভার্ব হয় কি প্লোরাল। যেহেতু এখানে প্লোরাল হয় নাই, তার মানে এখানে বোথ দেওয়ার প্রশ্ন আসেই না, সুতরাং প্রথমেই সি আমার ক্রস। এবার চলো, হয় নাইদার হবে না হয় আইদার হবে। আমি যদি বলি ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল কিন্তু 2টাই খারাপ ছিল, 2টাই খারাপ ছিল মানে কোনোটাই ভালো ছিল না। যদি এখানে বাট থাকতো তাইলে আমরা নাইদার দিতাম, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে কি ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল এবং একটা ভালো ছিল, এবং একটা ভালো ছিল, এই একটা ভালো বুঝাইতে উত্তর হবে কি আইদার, রাইট? তাহলে ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল, যদি আমি বোথ দিতে চাই তাহলে ভার্বটা হইতো প্লোরাল, যেহেতু প্লোরালের সুযোগ নেই তাহলে বোথ দেওয়া যাচ্ছে না, তাহলে হয় কি, হয় নাইদার হবে না হয় আইদার হবে। যদি এমন হইতো সেন্টেন্সটা ব্রেকফাস্টে 2টা ডিম ছিল কিন্তু 2টাই পচা ছিল, তাইলে আমি দিতাম কি নাইদার, কিন্তু এখানে কিন্তু নাই, কিন্তু এখানে অ্যান্ড আছে, অ্যান্ড ব্রেকফাস্টের জন্য 2টা ডিম ছিল এবং 2টা পচা ছিল, বলবো আমরা এবং 2টা পচা নাকি এবং একটা ভালো ছিল, একটা ভালো ছিল, এই কারণে এটা উত্তর হবে কি আইদার। তারপরে প্রশ্ন দেখো, দিস হ্যান্ডকারচিপস আর, মানে এই রুমালগুলো আমার, এই রুমালগুলো কি আমার, তাহলে আমার বুঝাইতে কি ব্যবহার করা হয়, দিস হ্যান্ডকারচিপস আর মাইন, এই রুমালগুলো আমার, ডোন্ট মিক্স আপ দ্যাম উইথ, এবং এগুলাকে মিশায়ও না তারটার সাথে, তাহলে তারটার বুঝাইতে আমরা কি ব্যবহার করি, হার্স, হার্স। অর্থাৎ এই রুমালগুলো আমার, এগুলো তারটার সাথে মিশায়ও না, তাহলে কি দিস হ্যান্ডকারচিপস আর মাইন, এগুলো আমার, ডোন্ট মিক্স দ্যাম আপ উইথ হার্স, এবং তারটার সাথে মিশায়ও না। তাহলে মিনিং বেস যদি যাও তাহলে বি নাম্বারটা হচ্ছে কি কারেক্ট। তারপর প্রশ্নটা দেখো, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইডস অফ দ্য রুট, তাহলে দেখো দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইডস, দেখো সাইডস কিন্তু আছে, সাইডস, সাইডস কি প্লোরাল, প্লোরাল যেহেতু তার মানে আইদার দেওয়া যাবে না, মেনি সাইডস। দেখো রাস্তার কিন্তু মেনি সাইডস হয় না, রাস্তার উপর নিচ ডান বাম কিন্তু হয় না, রাস্তার 2 সাইড হয়, তার মানে কি উভয় পাশ, তার মানে এখানে লজিক্যাল কোনটা, লজিক্যাল বোথ, তার মানে কি দেয়ার আর মেনি ট্রিজ অন বোথ সাইড অফ দ্য রুট, তাই না? তুমি যদি এভরি সাইডস দাও প্রয়োজন নাই, মেনি সাইডস দেওয়ার প্রয়োজন নাই, আর আইদার যদি আইদার সাইডস অফ দ্য রুট এটা দরকার হইতেছে না, মিনিং বেসডই বোঝা যায়, একটা রুটের কয়টা পাশ থাকে, 2টা পাশ থাকে, তার মানে আমরা বলতে পারি কি দেয়ার আর কোকোনাট ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রুট। এরপরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে কি মোটামুটি আমাদের লাস্ট, ও ম্যান কাম অন, আর 4টা প্রশ্ন আছে, বেশি না। ওকে, এই প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আসছে ইয়া থেকে, কি যেন বলে তোমার, যদি তোমার ইচ আদার, দেখো রিসিপ্রোক্যাল প্রোনাউন, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, একটা হচ্ছে কি ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। তুমি যদি দেখো কোনো সেন্টেন্সে 2 জনের মধ্যে, কয়জন, ধরো 2 জনের মধ্যে এ ও বি এর মধ্যে তুমি দেখলা মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভালোবাসা, একদম দেনা পাওনা, মন দেনা সব কিছু হইতেছে 2 জনের মধ্যে, তাইলে সেক্ষেত্রে আমরা দিব ইচ আদার, সেক্ষেত্রে আমরা দিব কি ইচ আদার। আর যদি তুমি দেখো
টু প্লাস মানে দুইয়ের অধিকের মধ্যে যদি হয় তাইলে আমরা দেবো কি ওয়ান অ্যানাদার। তবে বর্তমানে ইচ আদার সব জায়গায় ব্যবহার করে, সব জায়গায়। তবে পরীক্ষায় যদি আসে দুইজন যদি থাকে তাহলে আমরা দেবো ইচ আদার, আর দুইয়ের অধিক যদি থাকে তাহলে আমরা দেবো কি ওয়ান অ্যানাদার। তাহলে দেখো আমাদের তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে কি দ্য টু সিস্টার্স লাভ ড্যাশ মোস্ট ফ্রিকোয়েন্টলি। তাহলে টু সিস্টার্স যেহেতু আছে আমরা কি দেবো ইচ আদার দেবো, ওয়ান অ্যানাদার হবে না, এভরি দ্য আদার কোনো কিছুই নেই, অল অফ দ্য অ্যাবভ তো নাই। তারপরে দেখো চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ওকে ইনকারেক্ট সেন্টেন্স বলছে তাই না, এখানে দেখো ইনকারেক্ট বলছে কিন্তু ইনকারেক্ট, খেয়াল করে ইনকারেক্ট কোনটা ভুল। তাহলে ভুল যেহেতু হয়েছে তাহলে আমরা চলো দেখি হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ। আচ্ছা দেখো টু বয়েজের মধ্যে কি বেস্ট হয় বাবা, টু বয়েজের মধ্যে কি বেস্ট হয়, বেস্ট হয় না। তাহলে আমরা বলতে পারি কি হু ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। তাহলে আমরা ভুলটা প্রথমেই পেয়ে গেলাম, তার মানে অপশন এই ভুল। তার মানে এবার আসো হু ইজ দ্য বেস্ট অফ অ্যামং দিস বয়েজ। তাহলে অ্যামং দিস বয়েজ এই ছেলেগুলোর মানে অনেকগুলো ছেলের মধ্যে বেস্ট হইতে পারে। হু ইজ দ্য বেস্ট অ্যামং দ্য থ্রি বয়েজ, তিনজনের মধ্যে বেস্ট হইতে পারে। হু ইজ দ্য বেস্ট অফ দিস গ্রুপের মধ্যে বেস্ট হইতে পারে। তো তার মানে ভুল কোনটা, ভুল হচ্ছে এ নাম্বারটা, বাকি তিনটা হচ্ছে কারেক্ট, কারণ দুইজনের মধ্যে কখনো বেস্ট হয় না। আচ্ছা তারপরে দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন, আমার কুকুরটা স্মার্টার দেন। আচ্ছা ধরো আমি বললাম, খেয়াল করো, আমি বললাম যে আমি একটা কুকুর কিনে নিয়ে আসলাম, ধরো কিসের জন্য, আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য। তো আমি কুকুরটা নিয়ে আসা আমি বললাম যে দেখো তোমার জন্য একটা কুকুর নিয়ে আসছি, এবং কুকুরটা কি মাই ডগ ইজ কস্টলিয়ার দেন ইউ, অর্থাৎ তোমার কুকুর থেকে আমার কুকুরটা বেশি দামি। আমি কি বললাম যে ধরো আমি বললাম যে তোমার কুকুর থেকে আমার কুকুরটা বেশি দামি, ধরো এটা বললাম মাই ডগ ইজ কস্টলিয়ার দেন ইউ বললাম। তাইলে দেখো এই সংসার কি টিকবে বলো? আমি যদি বলি যে মাই ডগ ইজ কস্টলিয়ার দেন ইউ, তাহলে কি হবে ঘটনা চিন্তা করো তো। এটার মিনিংটা কি, যে আমার কুকুর তোমার থেকে দামি নাকি আমার কুকুর তোমার কুকুর থেকে দামি, কোনটা? তোমার থেকে আমার কুকুর দামি, তাহলে মায়ের খেতে হবে। তাহলে কি মাই ডগ ইজ স্মার্টার দেন, দেখো ইউর হবে না, এটা হবে ইউরস যদি নাই তার মানে বি ভুল। হার না হয়ে হার্স যদি হইতো এটা দিতে পারতাম। মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার না হয়ে যদি দেয়ার্স হইতো তাহলে আমরা দিতে পারতাম। তাহলে এটা কোনটা হবে? মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স, কি হবে? দেয়ার্স। মাই ডগ ইজ স্মার্টার দেন ইউরস, মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স, মাই ডগ ইজ স্মার্টার দেন হার্স। ফাইন, অর্থাৎ পজিটিভের সাথে আমাকে তুলনা করতে হবে। ফাইন। আচ্ছা তারপরে দেখো ওকে ডু ইউ নো হু দ্য হাউস বিলংস টু। আচ্ছা এই প্রশ্নটা আজকে থাকলো, এটা আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যখন পড়াবো, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ওই দিন আমি এই প্রশ্নটা তোমাকে বুঝাই দিব। বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের দিন এই প্রশ্নটা থাকবে তোমাদের জন্য। হ্যাঁ ওকে ওকে এই প্রশ্নটা সহজ, যে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, অর্থাৎ ঢাকা কিসের জন্য বিখ্যাত। তো ঢাকা কিসের জন্য বিখ্যাত যদি বলতে চাই তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, মানে ঢাকা কিসের জন্য, রাজশাহী কিসের জন্য বিখ্যাত, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর। সিলেট কিসের জন্য বিখ্যাত, হোয়াট ইজ সিলেট ফেমাস ফর। রাইট ওকে অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, খেয়াল করো এই কোয়েশ্চেনটা 2016-17 আসছিল। প্রত্যেকটা কোয়েশ্চেনে মানে আমি যতগুলো কোয়েশ্চেন সলভ করাইছি, তুমি যদি কোনো টেস্ট পেপার হাতে নাও বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হাতে নাও, তুমি দেখবে এই প্রশ্নগুলো ওই তোমার ওই বইয়ে আছে এবং এগুলো ডান। ফাইন। আচ্ছা এন্ড দ্য লাস্ট স্লাইড। ওকে এই প্রশ্নটা 16-17 আসছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম এই প্রশ্নটা, আমার মনে আছে। আচ্ছা দেখো এবার দেখো এই প্রশ্ন করি, হুজ গ্লাসেস আর দিস, এই গ্লাসগুলো কার? আর দিস ইউরস অর সোহেলস, এই গ্লাসগুলো কি তোমার না হয় সোহেলসের। তার মানে ঠিক আছে। হ্যাঁ চলো এটা দেখি, হুজ গ্লাসেস আর দিস, এই গ্লাসগুলো কার? আর দিস ইউরস অর সোহেলস। আচ্ছা ইউরসকে এভাবে লিখে, দেখো ইউরসকে এভাবে লিখে নাকি ইউরস এভাবে লিখে, YUURS ইউরস এভাবে লিখে। যেহেতু এভাবে লিখে নাই, বি নাম্বারটা কি ভুল। চলো আমরা দেখি হুজ গ্লাসেস, দেখো হুজ গ্লাসেস কি এভাবে লিখে নাকি WHUS লিখে, WHUS লিখে হুজ, যেহেতু লিখে নাই সি নাম্বারটা ভুল। চলো আমরা এটা দেখি হুজ গ্লাসেস, তাহলে দেখো গ্লাসেসের আবার অ্যাপোস্ট্রফি দিছে, আবার এটাও ভুল করছে, ডি নাম্বারটা ভুল। তাহলে সঠিক হচ্ছে কোনটা? এ নাম্বারটা। ফাইন। সো বয়েজ, সো দিস ওয়াজ অল ফ্রম নাউন অ্যান্ড প্রোনাউন, মানে ফাংশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন। তোমাদের যত
মানে তোমাদের যত নাউন অ্যান্ড প্রোনাউন রিলেটেড, তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও, বা তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নাও, বা গুচ্ছের নাও, অথবা তুমি এগ্রিন নাও, অথবা মেডিকেলের নাও, এর বাইরে আর কিচ্ছু নেই। সিম্পল, এর বাইরে আর কিচ্ছু নাই। যদি কেউ বলে এর বাইরে কিচ্ছু আছে, সে হয় গাধা, না হয় গরু, না সে কিছুই জানে না। এবং এর বাইরে আসলেই কিছুই নাই। আজকে 2টা প্রশ্ন বাকি আছে আমাদের। আমি একটা পারি নাই বলতে আমি এটা ভুলে গেছি, মানে আমি ওই যে ড্যামেজের ব্যাপারটা এটা ভুলে গেছি। আর আরেকটা হচ্ছে আমি বলছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়ানোর সময় এই প্রশ্নটা পড়াবো। ফাইন। সো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আবার আমাকে প্রশ্ন করতে পারো। এই শীটের বাইরে কিচ্ছু লাগবে না, এই লেকচার শীটের বাইরে কিচ্ছু লাগবে না। তোমাকে আমি এই স্লাইডটা দিয়ে দেবো, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। যদি কিচ্ছু পড়ো তাহলে ঝামেলা পড়বা, এর বাইরে যদি তুমি কিছু পড়তে যাও তাহলে ঝামেলায় পড়বা। বলো, এর বাইরে কি তোমার কিছু আছে? মানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমি বললাম 2-3 দিন পরে আবার এই ক্লাসটাকে তুমি আবার রিপিট করবা, তাইলে হবে। হ্যাঁ, মেডিকেল ইংলিশ কাভার হবে। মেডিকেলের মানে ভাই কি বারবার বলতেছি, তুমি দুনিয়ার যত ভর্তি পরীক্ষা দেবা সবই কাভার হবে। মানে তুমি দুনিয়ার যত, আমি বললামই তো, মেডিকেল, এ ইউনিট, গুচ্ছ, তোমার সবই কাভার হবে। সব মানে সব, ইয়েস, সব কাভার হবে। সব। তোমাদের কোনো ধরনের প্রশ্ন আছে কি? প্র্যাকটিস শিট আমি তো সব করাই দিছি ক্লাসে। মানে তোমার কি বলো, মানে তোমার কি ক্লাসে কিছু আছে? মানে ধরো আমাকে একটা জিনিস বলো, মানে ক্লাসে দিয়ে দিব। মানে নেক্সট ক্লাস, শোনো আমার সাথে তোমাদের ক্লাস, শোনো আমি তোমাকে বলি, আমার সাথে তোমাদের ক্লাস হবে ফজরের পরে। মানে সবসময় ফজরের সাথে সুইচ করবে ক্লাস। ফজরের পর ছাড়া আমার কোনো টাইম নেই। মানে ফজরের পরে, মানে ফজর নামাজের পরে তোমাদের ক্লাস হবে, এবং ক্লাস হচ্ছে অনওয়ার্ডস। আমি বললাম উইকলি তুমি ইংরেজি 6 ঘন্টা পড়ো, 4 ঘন্টা ক্লাস করো, 2 ঘন্টা এই ক্লাসটাকে আবার রিপিট করো, শেষ। উইকলি পড়ো, মানে এর থেকে আর লাক্সারি কি আছে? আর ক্লাসেই পড়া শেষ করে দিচ্ছে তোমাকে। আমি দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাকে ক্লাসেই সমাধান করে দিছি। আমি কি তোমাকে বলছি বাসায় এটা পড়ো? নো, নোট করার কোনো প্রয়োজন নাই। আর এই ক্লাস তো রেকর্ড থেকে যাবে, তুমি বারবার শুনবা তুমি, এবং আমি তোমাকে ধরে ধরে প্রশ্ন মানে কমপ্লিট করাই দিছি। এবং একটা অপশন কেন হইছে, বাকি অপশনটা কেন হয় নাই, কি থাকলে হইতো, আমি সেটাও তোমাকে দেখাই দিছি। সো হোয়াট মোর ডু ইউ নিড? কিচ্ছু আর লাগবে না, এই ট্রাস্ট রাখো। দেন হচ্ছে তোমাদের সাথে আবার পরের উইকে, মানে প্রত্যেক উইকে তোমার সাথে আমার দেখা হবে সানডেতে। আজকে যদি সানডেতে প্রত্যেক উইকে ফজরের পর দেখা হবে। এবং যদি আমি মনে করি উইকলি 2-3টা ক্লাস নেওয়া লাগবে, তখন আগে থেকে তোমাদেরকে নোটিস দেওয়া হবে। সো পিপল, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট ক্লাস হেয়ার ইন ACS, ফর্মাল ফার্স্ট ক্লাস হেয়ার ইন ACS। আই হোপ তোমাদের সাথে জার্নিটা ভালো হবে, এবং তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাকে দিবে। আর আমি এখানে পড়াতে আসছি, এর মানে এটাই বুঝায় না আমি সব পারি, সব জানি। আমার ভুল হতে পারে না, আমার ভুল হতে পারে। যখনই মনে হবে আমার ভুল হতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাকে কন্ট্রিবিউট করবা। কারণ লার্নিং হচ্ছে একটা ডুপ্লেক্স প্রসেস। এটা হচ্ছে তোমরা ICT-তে পড়ো নাই, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কী হয়? উভয় পক্ষই হচ্ছে তথ্য দেয়, তাই না? টিচিংটা হচ্ছে এরকম ফুল ডুপ্লেক্স। অর্থাৎ আমার যদি মনে হয় কোনো জায়গায় তুমি বেটার কন্ট্রিবিউট করতে পারবা, সেক্ষেত্রে আমাকে জানাবা, আমি সেক্ষেত্রে রিভাইজ করে নিব। আমি এটা বলছি না যে আমি সব জানি, আমি ভুল করতে পারি না। আমার এখানে স্লিপ অফ টাং হইতে পারে, কারণ 4 ঘন্টা একটা মানুষ কথা বললে তার স্লিপ অফ টাং হইতে পারে, সাবকনশিয়াস মাইন্ডে ভুল হইতে পারে। তো ভুলগুলো আমাকে ধরাই দেবা, সেক্ষেত্রে আমি হচ্ছে সচেতন থাকবো। ডিসকাশনের মধ্যে দিয়ে আমাদের আলাপ আলোচনা হবে। সো পিপল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট সানডেতে তোমাদের সাথে আবার ফজরের পর দেখা হবে। আসসালামু আলাইকুম।